কলেজের গেট দিয়ে ভিতরে প্রবেশ করছিলাম, ঠিক এমন সময় কোথা থেকে একটা মেয়ে এসে আমার সাথে ধাক্কা খেলো আর পড়ে গেল। উঠেই ঠাস ঠাস করে 2টা চড় দিল। আমি তো অবাক। ওই ছোট লোকের বাচ্চা, দেখে চলতে পারোস না? আমার কি দোষ? আপনিই তো ধাক্কা দিলেন। আর আপনি আমার মা বাবার নাম নিয়ে কথা বলবেন না। ঠাস ঠাস, তোর সাহস কি করে হয় আমার মুখে মুখে কথা বলার? কিছু বললাম না। মেয়েটা আরো কিছু কথা বলে চলে গেল। আমি এসব অপমান হজম করে ভিতরে গেলাম। চাইলে ওকে উচিত শিক্ষা দিতে পারতাম, কিন্তু তা করলে আমি যে কাজে এসেছি তা করতে প্রবলেম হবে। যাই হোক, আমার পরিচয় দেই। আমি জাহিদ, বাবা একজন বড় বিজনেসম্যান। তারপরও খ্যাত সেজে কলেজে আসার কারণ আছে, তা গল্পের সাথে থাকলে জানতে পারবেন। যে মেয়েটার সাথে ঝগড়া হয়েছে সে দেখতে কিন্তু সেই, তবে অহংকারী বোঝাই যায়। যাই হোক, এখন গল্পে আসি। এরপর কলেজে প্রবেশ করলাম। দেখি কলেজে র্যাগিং চলতেছে। সোজা ক্লাসের দিকে যাব, এমন সময় কেউ ডাক দিল। দেখি কয়েকটা ছেলে দেখে সিনিয়র মনে হয়। ওই ক্ষেত, এদিকে আয়। আমাকে বলছেন? তুই ছাড়া কি এখানে কেউ আর ক্ষেত আছে? রাগ উঠলেও কিছু বললাম না। জি ভাইয়া বলুন। তুই কি এই কলেজে নতুন? জি ভাইয়া, আজকেই নতুন আসছি। এটা ওই মেয়েটাকে দিয়ে। কেন? আমি পারবো না বলেই চলে আসতে লাগলাম। ছেলেটা এসেই আমার কলার ধরে ফেলল। মাথায় রক্ত উঠে গেল। তারপরও শান্ত গলায় বললাম, কলার ছাড়েন। ছাড়বো না, কি করবি? এখন কিছুই করব না, সময় হলেই দেখতে পাবেন। কলার ছাড়িয়ে চলে আসলাম ক্লাসে। আমাকে র্যাগিং করতে আসছে। আমার আসল পরিচয় জানলে পায়ের নিচে পড়ে থাকবে। ক্লাসে আসার কিছুক্ষণ পর স্যার আসলো। গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছো সবাই? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? ভালো। এই ছেলে, তুমি কে? এই ক্লাসে কি করো? স্যার, আমি এই ক্লাসে নতুন ভর্তি হয়েছি। ও, তাহলে এসব কি পড়ে আসছো? দেখতে তো ফকিরের মতো লাগছে। হঠাৎ করে একটা মেয়ে বলল, পুরাই খ্যাত স্যার, এসব ছোট লোককে কারা জানি ভর্তি করায়। কলেজের মান সম্মান বলে কিছু থাকলো না। ঠিক বলেছ নীলা, এই বস। তার মানে মেয়েটার নাম নীলা। বাহ, নামটাও তো সুন্দর, কিন্তু ব্যবহার এরকম কেন? এরপর ক্লাস শেষ করে বাহির হওয়ার সময় মেয়েটা মানে নীলা খ্যাত ছোট লোক বলে অপমান করে গেল। কিছু বললাম না, যে কাজে এসেছি তা সফল করতে হবে, এসব নিয়ে মাথা ঘামালে চলবে না। এরপর ফ্ল্যাটে এসে খেয়ে একজনের সাথে কিছু কাজের কথা বললাম। কি কাজ তা পরে জানবেন। এরপর বাড়িতে ফোন দিলাম। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আব্বু, মাইশা, জিসান কেমন আছে? তারা সবাই অনেক ভালো আছে। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। তাড়াতাড়ি চলে আয় বাবা। কাজ শেষ হলে চলে আসবো, তোমরা চিন্তা করো না। এভাবে কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। আর দিলাম এক ঘুম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা আর কলেজে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে গেলাম। পরদিন কলেজে ঢুকতেই কে যেন পিছন থেকে ডাক দিল। পিছনে তাকিয়ে দেখি নীলা, সাথে তার ফ্রেন্ডরাও আছে। ওই ছোট লোক, এদিকে আয়। বলুন, কেন ডেকেছেন? কেন, তোকে কি ডাকাও যাবে না? আসলে তা নয়, কোনো না কোনো কারণে তো ডেকেছেন, তাই জিজ্ঞেস করলাম। কোনো কারণে ডাকি নাই। আচ্ছা, তোর নাম কি? আমার নাম জাহিদ। বাড়ি কোথায় আর পরিবারে কে কে আছে? আমি আপনাকে এসব বলতে বাধ্য নই। তার চেয়ে বড় কথা, আমি অপরিচিত কাউকে আমার পরিবার বা আমার সম্পর্কে বেশি কিছু বলি না। সবাই ভালো থাকবেন বলেই চলে আসলাম। এদিকে নীলা ও নীলার বান্ধবীরা। নীলার বান্ধবী? দেখছিস ছোট লোকটার কি ভাব, কিভাবে কিছু না বলেই চলে গেল।
কি রে নীলা, তুই কি ভাবছিস? ভাবতেছি জাহিদকে তোদের দুলাভাই বানালে কেমন হয়। কি বলতেছিস এসব? এই ছোট লোকটাকে আমাদের দুলাভাই বানাবে মানে? আসলে ওকে আমার মনে ধরেছে, মানে ওকে ভালোবেসে ফেলেছি। কি রে, কি বলছিস? ওর মতন ছোট লোককে তুই ভালোবাসছিস? দেখে তো মনে হয় টাকা পয়সা কিছুই নেই। তাতে কি হয়েছে? আমার বাবার কি কম আছে নাকি? আব্বুর যা আছে সবই তো আমারই। ওকে, তুই যা ভালো মনে করছস, চল এখন ক্লাবে যাই। চল। এরপর নীলারা ক্লাসে আসলো। স্যারও এসে ক্লাস করাতে লাগলো। দেখলাম নীলা কেমন করে আমার দিকে তাকিয়ে থাকে। আমি এসব পাত্তা না দিয়ে ক্লাস করতে লাগলাম। ক্লাস শেষে বাসায় আসলাম। একজনকে ফোন দিলাম, তোকে যে ডিটেলসের কথা বলেছি তা পেয়েছিস? ওকে পাঠিয়ে দে, তাহলে আজকে রাতে একটু করতে পারবো। রাতে একটা মিশনে বের হলাম। মিশনটা শেষ করে আসতে আসতে রাত 1টা বেজে গেছে। বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে যথারীতি কলেজে গেলাম। গিয়ে বন্ধুদের সাথে কথা বলছি। ও আপনাদের তো বলাই হয়নি, আমার 2জন বন্ধু হয়েছে। নাম সিয়াম ও রনি। আসলে খ্যাত বলে কেউ ফ্রেন্ড তো দূরের কথা, দেখতেই পারে না, এমনকি অনেক স্যার ম্যাডামও। তবে এই 2জন আলাদা। ওদের মন অনেক ভালো। অনেক কথা বলে ফেললাম, এবার গল্পে ফিরা যাক। ওদের সাথে গল্প করছি এমন সময় আমি, আচ্ছা ওই মেয়েটা কে রে? আরে ও হচ্ছে নীলা, আমাদের সাথে পড়ে। এটা আমিও জানি, অন্য কিছু বল। ও হচ্ছে বড় লোকের একমাত্র মেয়ে, শুনেছি অনেক রাগী ও জিদি। তার চেয়ে বড় কথা হলো ও হচ্ছে এই কলেজের সব সিনিয়র জুনিয়রের, এমনকি অনেক শিক্ষকেরও ক্রাশ। অনেকেই প্রপোজ করেছে, কিন্তু বিনিময়ে 2টা করে থাপ্পড় উপহার হিসেবে পেয়েছি। ও কি ব্যাপার বন্ধু, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করতেছো কেন? আবার প্রেমে পড়ে গেলে না তো? আরে তেমন কিছু না, এমনি জিজ্ঞেস করলাম আর কি। বুঝি, তবে প্রেমে পড়লেও কোনো লাভ হবে না মনে হয়। ও তো কাউকে পাত্তাই দেয় না। কচু বুঝোস। চল এখন ক্লাসে। আপনারা ভাবছেন কেন ওদের আর কিছু বললাম না, তাই তো? আসলেও আমি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, সেই প্রথম দেখায়। ভেবে রেখেছি আমার কাজটা শেষ করে ওকে বলবো। প্রপোজে রাজি হলে তো হলো, না হলে আব্বুকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবো। আব্বুকে দিয়ে পাঠালে তারা মনে করবে না, অবশ্যই আমি শিওর। তাই বলি, প্রপোজে রাজি হলে ভালো, না হলে আরো ভালো, ডাইরেক্ট বিয়ে। কি মজা, তাই না? এ মা, আপনাদের তো বলে দিয়েছি, আপনারা আবার ওকে বলে দিয়েন না, ঠিক আছে? তাহলে গল্পে ফিরি। সবাই ক্লাস মিলে ক্লাস করে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর বাসায় এসে বাড়িতে ফোন দিয়ে কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। কালকে ডিটেলসগুলো থেকে জানতে পারলাম যে কাজের মাস্টার মাইন্ডের ডান হাত নাকি আমাদের কলেজেই পড়ে। কাজটা তাহলে আরেকটু সহজ হলো। ছবি যেহেতু আছে তাহলে সহজেই চিনতে পারবো। তবে এখন কিছুই বুঝতে দেওয়া যাবে না, আগে মাস্টার মাইন্ডকে সেটা বাহির করতে হবে। আশা করি খুব তাড়াতাড়ি পারবো। পরদিন কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে বন্ধুদের কাছে যাব এমন সময় কেউ একজন ডাক দিল। সেদিকে তাকাতেই পরদিন কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজে পৌঁছে বন্ধুদের কাছে যাব এমন সময় কেউ একজন ডাক দিল। সেদিকে তাকাতেই দেখতে পেলাম কিছু ছেলে দাঁড়িয়ে আছে। আপনারা কি ভাবছেন নীলা? হা হা, আমার পাঠক পাঠিকারা ঢস খাইছে। তুই কি এই কলেজে নতুন? ছেলেটার কাছে যেতেই এটা ওই মেয়েটাকে দিয়াই। জাহিদ, পারবো না, আপনারটা আপনি দিয়ে আসেন। টাস, তোর আমার মুখে মুখে কথা বলার সাহস হয় কিভাবে? তুই জানিস আমি কে? শালা, আমি কে সেটা জানার পর তুই এখানেই প্যান্ট ভিজিয়ে ফেলবি? আসছে বড় বড় কথা বলতে। ধর, এটা দিয়ে আসবি নাকি আরেকটা দেব?
কিছু বললাম। চিঠিটা নিয়ে গিয়ে ওই মেয়েটার কাছে গেলাম, গিয়ে তাকে দিলাম। মেয়েটা চিঠিটা পড়েই, ব্যাস, তোর সাহস হয় কি করে আমাকে লাভ লেটার দেওয়ার? বিশ্বাস করুন এটা আমি দেই নাই, একজন ভাইয়া বলছে আপনাকে দিতে। মিথ্যে বলার আর জায়গা পাস না। একে তো দোষ করছো, সাথে আরেকজনের দোষ দিতেছস। কলেজের সবাই আমাদের দিকে তাকিয়ে ফ্রিতে সিনেমা দেখছে, এর মধ্যেই ওই ছেলেগুলো এখানে চলে এসেছে। কিরে সীমা, এখানে কি হয়েছে? দেখ না, ও আমাকে লাভ লেটার দেয়। কি? ওর এত বড় সাহস তোকে লাভ লেটার দে? আজকে ওকে আমরা শেষ করে দেব। এসেই, কি? আপনি তো আমাকে বললেন ওইটা এনাকে দিতে। কি বললি? তোকে তো আজ বললেই দিল মাইর। চাইলে আমি একাই সব কয়টাকে পিটিয়ে সোজা করে দিতে পারি, কিন্তু এটা করলে সবার মনে সন্দেহ জাগতে পারে। আর আমার কাজটা যতটা সহজ হয়েছে তার চেয়েও বেশি কঠিন হয়ে যেতে পারে, তাই কোনো প্রতিবাদ করলাম না। মারার পর ছেলেগুলো চলে গেল, আর মেয়েটা বলে গেল, আমি জানি তোর কোনো দোষ নেই, তারপরও কেন মারলাম জানোস? যাতে কেউ আমাকে প্রপোজ করার সাহস না পায়। আমার মাথাটা কেমন যেন ঘোরাচ্ছে, হঠাৎ করেই পড়ে গেলাম, আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতেই দেখি আমি হাসপাতালে ভর্তি। কিভাবে আসলাম, কে আনলো, কিছুই বুঝতেছি না। একটু পর দেখলাম বন্ধুরা আসলো। তাহলে এরাই আমাকে এখানে এনেছে। কে রে, কেমন লাগছে এখন? ভালো। আমাকে এখানে কে আনছে? আমরাই আনছি, সাথে আরও একজন ছিল। তুই মাথায় আঘাত পেয়েছিলি, সেন্সলেস হয়ে গেছিস। আরেকজন কে ছিল? তোর সাথে দেখা করতে আসলে দেখবি। সরি দোস্ত, আমরা তোকে সাহায্য করতে পারলাম না। আমরা জানি তুই কিছু করিস ন, শুধু শুধু তোকে মারছে। আরে ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, ছেলেগুলো কে একটু বলবি? আসল ছেলেটার নাম রকি, এখানকার একজন বড় নেতা ছেলে, তাই কেউ কিছু বলতে পারে না। অনেকেই বিনা দোষে মারছে। ও, আর ওই মেয়েটা হচ্ছে সীমা, বাবা এখানকার এমপি, কলেজের সবচেয়ে অহংকারী মেয়ে, রাকিব ফ্রেন্ড। আমার মনে হয় ওরা ইচ্ছে করে এইসব করেছে। ও তাই নাকি? ওদের সব কয়টাকে তো আমি দেখেই নিব। কি দেখে নিবি? ওদের সাথে লাগতে যাবি না, ওরা অনেক ভয়ঙ্কর। হা হা, তোরা জানিস না ওরা আমার কাছে চুনোপুটি মাত্র। কি বলছো এসব? পরেই দেখতে পাবি, এখন এসব বাদ দে। ওরা আরো কিছুক্ষণ কথা বলে বাহিরে গেল ডাক্তারের সাথে কথা বলতে। তারপর কেউ একজন ভিতরে প্রবেশ করলো। আমি তো সেদিকে ফিরে তাকাতেই অবাক, কারণ সে আর কেউ না, সে হলো। ওরা আরো কিছুক্ষণ কথা বলে বাহিরে গেল ডাক্তারের সাথে কথা বলতে। তারপর কেউ একজন ভিতরে প্রবেশ করলো। আমি তো সেদিকে ফিরে তাকাতেই অবাক, কারণ সে আর কেউ না, সে হলো আপনারা ঠিকই ধরেছেন, সে হলো নীলা। এইবার আর আপনাদের ডস খাওয়াইলাম না। আমি তাকে দেখে কিছুটা অবাক। সে আমার কাছে আসলো। কেমন লাগছে এখন? জি ভালো। আপনি এখানে কি করে? আসলে আমি ওদের সাথে তোমাকে এখানে নিয়ে আসছি। ও থ্যাঙ্কস এসবের জন্য। আরে থ্যাঙ্কস দিতে হবে না, এটা তো আমার কর্তব্য। জাহিদ, আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তাই প্লিজ ক্ষমা করে দাও। কেন ক্ষমা করব? আরে কি করছেন? আমি তো ওসব অনেক আগেই ভুলে গেছি, ক্ষমা চাইতে হবে না। সত্যি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আরে বাবা সত্যি। এভাবে ওর সাথে কিছুক্ষণ কথা বলে ওকে বাড়িতে পাঠিয়ে দিলাম। ও এখন যাইতে চাইছিল না, জোর করে পাঠালাম। তারপর হাসপাতাল থেকে বাড়িতে আসলাম। 5 দিন পর কলেজে গেলাম। 3 দিনে সুস্থ হয়ে গেছিলাম, কিন্তু কিছু কাজ থাকার কারণে কলেজে যেতে পারি নাই, তাই আজকে যাচ্ছি। কলেজে গিয়ে দেখলাম সীমা আর রকিরা একসাথে বসে হাসাহাসি করতেছে। তার মানে সিয়াম রনি যা বলছে তা সত্যি। ওদের তো আমি কোনোদিনও ছাড়বো না। বিনা কারণে ছাত্রছাত্রীদের হেনস্থা করে ওরা, এর ফল ওদের ভোগ করতেই হবে। আর ওদিকে পাত্তা না দিয়ে বন্ধুদের কাছে গেলাম, গিয়ে দেখি ওরা গল্প করতেছে। কিরে, কি খবর তোদের? আমাদের তো ভালোই। তুই পুরোপুরি সুস্থ তো? আমি পুরোপুরি সুস্থ। ওদের সাথে গল্প করতেছি এমন সময় নীলা আসলো। জাহিদ, কি খবর তোমার? ভালো। তোমার? আমি তো ভালোই।
তোমার শরীর ঠিক আছে তো? হুম। আমি কি তোমাদের সাথে এখানে বসতে পারি? এখানে বসার কি আছে? আপনি আপনার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিন। কেন, আমরা কি বন্ধু না? না, আমরা কোনোদিন বন্ধুত্ব করেছি বলে তো আমার মনে হয় না। এখন করলে প্রবলেম কোথায়? আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না। আমার সাথে করো প্লিজ। আরও অনেকের সাথে এরকম করেছে ওকে। আরে এত করে বলছে যখন কর, কোনো প্রবলেম নাই। ওকে, আজ থেকে আমরা বন্ধু। মনে মনে তো আমি অনেক অনেক খুশি। ওকে। এরপর সবার সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে গেলাম। দেখতে দেখতে ক্লাসও শেষ হলো। ক্লাস শেষে বাইরে আসার পর রকিদের সাথে দেখা। কিরে, তুই এখনো এই কলেজে? দেখতেই তো পাচ্ছেন। আমি তো ভাবছিলাম ওই ধোলাইয়ের পর আর এই কলেজের দিকে মুখ দিবে না। কলেজের দিকে মুখ না দেওয়ার কি আছে? এখানে সবারই পড়ালেখার অধিকার আছে, সো শুধু শুধু এখান থেকে চলে যাব কেন? বাবা, তোর তো দেখি সাহস বেড়েছে অনেক, মুখে মুখে কথা বলছো। আপনার কথা শেষ তো, এখন আমি বাই বলেই চলে আসলাম আর পিছনে ফিরে তাকালাম না। বাসায় এসে খাওয়া দাওয়া করলাম। রাতের বেলায় আমার গোপন কাজে গেলাম। কাজ শেষ করে আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। পরদিন কলেজ গেট দিয়ে তাড়াহুড়ো করে ঢোকার সময় কারোর সাথে ধাক্কা খেলাম। ফলস্বরূপ সে মাটিতে পড়ে গেল। আমি তার দিকে তাকাতেই অবাক, এটা তো সীমা। আল্লাহই জানে আজকে আবার কি করে। অপমান তো করবো, এটা শিওর। এসব ভাবতেছি ঠিক তখনই গালে কিছু ব্যথা অনুভব করলাম। তাকিয়ে দেখি সীমা আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন গিলে ফেলবে। ওই ছোট লোক তোর সাহস কি করে হয় আমাকে ধাক্কা দেওয়ার? আসলে সরি, আমি তাড়াতাড়ি করতে গিয়ে দেখতে পাইনি, তাই ধাক্কাটা লেগে গেছে। তোর সরি ধুয়ে তুই পানি খা। দেখুন, আমি সরি বলছি, আমি বলেই চলে আসতে লাগলাম। তখন সীমা বলল, কি রে, তোকে সীমা থাপ্পড় মারলো কেন? আমাকে দেখে নিবে। আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আসতেই নীলার সাথে দেখা। কি রে, তোকে সীমা থাপ্পড় মারলো কেন? আমি বলেই চলে আসতে লাগলাম। তখন সীমা বলল, আমাকে দেখে নিবে। আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে চলে আসলাম। আসতেই নীলার সাথে দেখা। আরে আসার সময় ধাক্কা লেগে গেছে। সরি বললাম, তারপরও শুনলো না। তুই কিছু বললি না যে? এখন বলবো না, সময় হলেই বলবো। মানে? এত মানে বুঝে কাজ নেই, চলো ক্লাসে যাব, এমনিতেই লেট হয়ে গেছে। ওকে। তারপর ক্লাসে গেলাম। দেখতে পেলাম হারামি দুইটা বসে রয়েছে। আমি যেতেই, তোর আজকে এত দেরি কেন? আরে ধুর আর বলিস না, এমনিতেই আজ দেরি হয়ে গেছিল। সাথে কলেজে ঢোকার সময় আরেক ঝামেলা, অসহ্য লাগে এসব। কি হয়েছে রে? সীমার সাথে কলেজে ঢোকার সময় ধাক্কা খাইলাম, তারপরই গালের উপর দিয়ে ঝড় বয়ে গেল। বুঝতে পেরেছি। আমি একটা জিনিস বুঝতে পারতেছি না, ওরা তোর সাথে একটু বেশি করতেছে কেন? ওরাই ভালো জানে। আচ্ছা বাদ দে এসব, স্যার আসছে, ক্লাস কর। ক্লাস করে বাইরে আসতেই নীলার ডাক। জাহিদ। বল, কি বলবি? এখন কি বাসায় চলে যাবি? কেন রে? আসলে আমার না ভালো লাগছে না এখন বাসায় যেতে। চল না একটু ঘুরে আসি। আরে ঘুরতে যাবি তা আমার সাথে কেন? তোর বান্ধবীদের সাথে যা। আরে চল না প্লিজ, তোর সাথে যেতে মন চাইতেছে, চল না। আচ্ছা চল। আসলে আমারও মন চাইতেছে ঘুরতে যেতে, কিন্তু সময় পাই না। আজকে যখন পেলাম তখন আর না করলাম না। আবার প্রিয় মানুষটির সাথে বলে কথা, এই সুযোগটা তো আর মিস করতে পারি না। এরপর নীলার সাথে কলেজের বাহিরে আসলাম। কিভাবে যাবি? একটা রিক্সা ডাক, রিক্সায় যাব। একটা রিক্সাতে দুজন? প্রবলেম কোথায়? আসলে আগে কোনো মেয়ের সাথে রিক্সায় উঠিনি তো, তাই। ওই বেশি কথা না বলে রিক্সা ডাক। তারপর রিক্সা ডেকে দুজনে রিক্সায় উঠলাম। আমার কেমন জানি অস্বস্তি লাগছে। আগে কখনো কারোর সাথে রিক্সায় উঠিনি তো, তাই মনে হয়, তাই একটু চেপে বসছি। এই ওইদিকে চেপে বসত কেন? পড়ে যাবি তো। না আমি ঠিক আছি, কিছু হবে না। কোচো ঠিক আছো, এদিকে আয়। বলেই হাত ধরে এক টানে ওর কাছে নিয়ে গেল। ওর সাথে টাচ লাগাতে গায়ের মধ্যে দিয়ে যেন 1000 ভোল্টের কারেন্ট বইতে লাগলো। আবার কেমন জানি ভালো লাগা কাজ করলো।
হয়তোবা কাছের মানুষটির ছোঁয়া লাগার কারণেই আমি কোনো কথা না বলে চুপ করে আছি। এমন সময় নীলা বলল, কি হলো, কোনো কথা বলস না কেন? কি বলবো? কোনো কথা নাই বুঝি? কোনো কথাই তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা জাহিদ, আমাকে তোর কেমন লাগে? কি বলবো? কেমন লাগবে? ফ্রেন্ড হিসেবে ভালোই। প্রথমে যখন তোকে দেখছিলাম তখন ভেবেছিলাম তুই অনেক অহংকারী। পরে তোর সাথে মিশার পর বুঝতে পারলাম তোর মনটা অনেক ভালো। তোকে তো আমার সেই প্রথম দিনই খুব ভালো লেগেছে, তাই তো ভেবে নিয়েছি তোকেই আমার জীবনসঙ্গী বানাবো। আগে আমি একটু অহংকারী ছিলাম, কিন্তু এখন ভালো হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি এসব অহংকার করে কোনো লাভ নেই, নিজেদেরই ক্ষতি হয়। ভালো। তা হঠাৎ এই প্রশ্ন কেন? এমনি। তারপর দুজনে কিছুক্ষণ চুপ। হঠাৎ নীলা বলল, আচ্ছা তুই কি কাউকে ভালোবাসিস বা পছন্দ করিস? সত্যি বলতে আমি একজনকে খুব ভালোবাসি, কিন্তু এখনো তাকে সেইটা বলি নাই। সময় হলে বলবো। এটা শোনার পর নীলার হাসি মুখটা কেমন জানি কালো হয়ে গেল। ও আচ্ছা, তার পরিচয়টা কি জানতে পারি? ও, সময় হলেই জানতে পারবি। আর কোনো কথা হলো না। আমরা চলে আসলাম একটা পার্কে। তারপর রিক্সার ভাড়া মিটিয়ে দিয়ে পার্কে ঢুকলাম। সেখানে দুজনে অনেকক্ষণ ঘোরাঘুরি করালাম। পাশাপাশি আরও কিছু জায়গায় গেলাম, ফুচকা খেলাম, রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করলাম দুজনে। নীলার মনটা খারাপ ছিল কিছুটা। অনেক ঘোরাঘুরি করলাম দুজনে। বলতে গেলে দিনটা আমার কাছে স্বপ্নের মতো কাটছে। প্রিয় মানুষটার সাথে ঘুরতে কার না ভালো লাগে? আমারও লাগছে। ঘোরাঘুরি শেষে নীলাকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই সেদিন রাতে আর খেলাম না। অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে বলতে গেলে দিনটা আমার কাছে স্বপ্নের মতো কাটছে। প্রিয় মানুষটার সাথে ঘুরতে কার না ভালো লাগে? আমারও লাগছে। ঘোরাঘুরি শেষে নীলাকে বিদায় দিয়ে বাসায় আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তাই সেদিন রাতে আর খেলাম না। অনেক ক্লান্ত ছিলাম, তাই ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে গেলাম। যাওয়ার পর বন্ধুদের কাছে যাইতেছি, এমন সময় কলেজের কয়েকজন বড় ভাই সামনে আসলো। তুই তো এই কলেজে নতুন, তাই না? কেন, কিছু বলবেন নাকি? না। তোর নীলার সাথে এত কথা কিসের? সেটা কি আপনাকে বলতে হবে নাকি? তুই আর নীলার সাথে কথা বলবি না। আমি আপনার কথা শুনবো কেন? কারণ আমি নীলাকে পছন্দ করি। হাহা, তাই? তা নীলা কি আপনাকে পছন্দ করে? সেটা তোকে জানতে হবে না। তাহলে আমিও তো আপনার কথা শুনবো না। সো বাই। ওই দাঁড়া। আবার কি বলবেন? তুই আমার কথা শুনবি কিনা বল। বললাম না আমি আপনার কথা শুনতে বাধ্য নই। কি বললি তুই? এমন সময় সেখানে নীলার আগমন। কিরে জাহিদ, তুই এখানে দাঁড়িয়ে এইসব ছেঁচড়ার সাথে কি করস? তা ভাই, আপনারা কি সত্যিই ছেঁচড়া? ওরা সবাই চুপ করে রইল। এমন সময়, ওই জাহিদ চল ক্লাসে যাই। চলো। আসি ভাইয়ারা, ভালো থাকবেন বলে ওদের চোখ টিপ দিয়ে মুচকি হেসে চলে গেলাম। তারপর আমরা ক্লাস করে যথারীতি বাসায় চলে গেলাম। এভাবেই কেটে গেল এক সপ্তাহ। কলেজ, বন্ধুদের সাথে আড্ডা, নীলার সাথে ঘুরে বেড়ানো, পার্কে যাওয়া, রিকশায় চড়া, লাঞ্চ করা ইত্যাদির মাধ্যমে ভালোই কাটলো এই 7টা দিন। এখন নীলাকে আরো বেশি ভালোবেসে ফেলেছি। আমার মনে হয় নীলাও আমাকে ভালোবাসে, কারণ সে আমাকে অনেক কেয়ার করে, যত্ন নেয়। আর হ্যাঁ, এখানে আমি যে কাজে এসেছি সেইটাও প্রায় শেষের দিকে। এই কাজের মাস্টার মাইন্ডকে সেটাও আমি জানতে পেরে গেছি। আর কিছু কাজ রয়েছে, তারপরে তাদের মুখোশ সবার সামনে খুলে ফেলবো। যাই হোক, গল্পে আসি। বসে বসে ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করছি। এমন সময় নীলার ফোন। কিরে, কি করস? এই তো একটু ফেসবুকে ঢুকলাম। তুই কি করস? আমি শুয়ে আছি। তা খাওয়া দাওয়া করেছিস? তুই? আমিও করেছি। আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর দিলাম এক ঘুমে রাত কাবার। সকালে কলেজে গেলাম। গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাসে গেলাম। ক্লাস করে নীলাকে বিদায় দিয়ে তাড়াতাড়ি কলেজের বাহিরে যেতে লাগলাম। তাড়াতাড়ি যাওয়ার কারণ হলো খুব আর্জেন্ট একটা কাজ আছে। একজন লোক ফোন দিয়েছিল, তাড়াহুড়ো করে বেরোতে যাব। এমন সময় কারোর সাথে ধাক্কা খেলাম। তাকিয়ে দেখি একটা মেয়ে।
আপনি যেই হন না কেন তাতে আমার কিছু আসে যায় না। ধাক্কা দেওয়ার জন্য সরি। আরে আমি সরি বলছি তো, আসলে আমার আর্জেন্ট কাজ আছে, তাই তাড়াতাড়ি করতে গিয়ে ধাক্কা লেগে গেছে। এখন আমাকে যেতে দিন প্লিজ। ঠাস ঠাস। ওই সেমরি, তোকে বলছি না আমার জরুরি কাজ আছে, তারপর এমন করছিস কেন? আর ধাক্কা দেওয়ার জন্য সরি বললাম তো, বলেই চলে আসতে লাগলাম। আসলে কাজটা বেশি জরুরি, তাই দেরি হয়ে যাওয়ার কারণে মাথা গরম হয়ে গেছে, তাই থাপ্পড় মেরে দিছি। আসার সময় মেয়েটা বলল আমাকে দেখে নিবে, আমি তার কথায় পাত্তা না দিয়ে চলে আসলাম। বাহিরে এসে তাড়াতাড়ি কাজটা শেষ করলাম, যদিও একটু লেট হয়ে গিয়েছিল ওই মেয়েটার কারণে। কাজ শেষ করে বাসায় চলে গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করলাম, বাড়িতে ফোন দিয়ে কথা বললাম। এরপর নীলা ফোন দিল। কি করস? এই তো তোর সাথে কথা বলি, তুই? আমিও তোর সাথে কথা বলি। তো খাওয়া দাওয়া করছত? মাত্র করলাম, তুই করছত? আমি আরো আগেই করছি। আচ্ছা, আজকে কলেজে একটা মেয়ে দেখলাম তোকে থাপ্পড় মারলো, কেন মারছে? এই রে, এই মেয়ে আবার কখন ওইটা দেখে ফেললো? আরে ওইটা কোনো ব্যাপার না, আসলে ওর সাথে ধাক্কা লাগছিল, তাই আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর ভাবতে লাগলাম কলেজের কথা। মেয়েটাকে থাপ্পড় মারা উচিত হয় নাই, ধাক্কাটা তো আমিই দিছিলাম। কি করব, আমার দেরি হয়ে যেতেছিল, তাই থাপ্পড় মেরে দিছি। থাক, কালকে গিয়ে আবার সরি বলে দিব। এখন ঘুম পাচ্ছে, ঘুম যাই। দিলাম এক ঘুম। পরদিন আরো কিছুক্ষণ কথা বলে কেটে দিলাম। তারপর ভাবতে লাগলাম কলেজের কথা। মেয়েটাকে থাপ্পড় মারা উচিত হয়নি, ধাক্কাটা তো আমি দিছিলাম। কি করব, আমার দেরি হয়ে যেতেছিল, তাই থাপ্পড় মেরে দিছি। থাক, কালকে গিয়ে আবার সরি বলে দিব। এখন ঘুম পাচ্ছে, ঘুম যাই। দিলাম এক ঘুম। পরদিন কলেজে গেলাম, গিয়ে দেখি সিয়াম আর রনি আড্ডা দিতেছে, আমিও গেলাম। হ্যালো গাইস, কি খবর তোমাদের? ভালোই, তোর? ভালো। এরপর ওদের সাথে আরো কিছুক্ষণ কথা বলার পর নীলার সাথে দেখা করতে গেলাম। গিয়ে দেখলাম নীলা তার বান্ধবীদের সাথে আড্ডা দিতেছে। সেখানে একটু অবাক হলাম, কারণ সেখানে কালকের ওই মেয়েটাও আছে। মেয়েটার দিকে তাকাতেই দেখি মেয়েটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলা? ও জাহিদ, তুমি দাঁড়াও, আমি আসতেছি। নীলা ওর বান্ধবীদের বলল তোরা থাক, আমি যাই। এই বলে আমার কাছে আসলো। এরপর নীলার সাথে একটু কলেজ মাঠে ঘুরলাম। তারপর নীলাকে বললাম, আচ্ছা নীলা, আজকে তোমাদের সাথে একটা নতুন মেয়ে এসেছে দেখলাম, ওইটাকে? ও হচ্ছে রিয়া, এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। ও তাই তো বলি, এত দেমাগ কিসের? কি করেছে ও? আরে না, তেমন কিছু না। এই, তুই আবার ওর প্রেমে টেমে পড়ে গেলি না তো? পড়লে প্রবলেম কোথায়? কি বললি কুত্তা, তোকে আজ আমি মেরেই ফেলবো। এ মা, এ তো পুরাই রেগে ফায়ার হয়ে আছেন। ওইটা তো বলা ভুল করলাম। আরে ছাড় ছাড়, কি করছিস? সবাই দেখছে তো। নীলা এবার একটু শান্ত হলো। তুই যে বললি তুই ওর প্রেমে পড়ে গেছিস। আরে তুই কাঁদছিস কেন? আমি তো জাস্ট মজা করলাম। এমনি এইসব বিষয় নিয়ে কেউ মজা করে? আমি তো সত্যিই ভাবছিলাম। হয়েছে, চল এখন ক্লাসে যাই। চল। এরপর দুজনে ক্লাসে গেলাম, দুজনে ক্লাস করলাম। আমি হাফ টাইমের সময় বাহিরে হাঁটছিলাম, এমন সময় রিয়া সামনে এলো। ওই ছোট লোক, তুই কালকে আমাকে মারছিলি, মনে আছে? কিন্তু ওইটার জন্য দুঃখিত। কালকে আমার অনেক তাড়া ছিল, কিন্তু উনি আমাকে দেরি করে দিচ্ছিলেন, তাই রাগ উঠে গেছিল, তাই থাপ্পড় মারছি। আর আমি তো আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেই নাই। আমি তো ওসব শুনতে চাইনি। আমার গায়ে হাত তোলার শাস্তি তো তোকে পেতেই হবে। কি করবেন? আমার জুতোটা মুছে দে। হোয়াট? জুতোটা মুছে দে, নইলে টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেব। তারপরও দিব না। তুই আমার মুখের ওপর কথা বলিস? দে জুতোটা মুছে। আমি পারবো না। তুই পারবি না মানে? তোর বাপও পারবে। ঠাস ঠাস। আমাকে যা বলার বলছত, আমার বাবা মায়ের নাম নিয়ে কিছু বলবি না, যা এখান থেকে। তোকে আমি ছাড়বো না। বলেই চলে গেল। জানি না কি করবে। আমি ভাবতেছি কোন জায়গায় আসলাম। এক একটা মেয়ের অহংকারে পা মাটিতেই পড়ে না। আমি আসি আটকে। বিপদ এতদিন ছিল সীমা, এখন আসছে রিয়া। কি যে করি ভাবতে ভাবতে দেখি নীলা আমার সামনে আসলো। কিরে, এখানে দাঁড়িয়ে কি ভাবতেছিস? কিছু না, চলো। এর মাঝে একজন এসে বলল আমাকে নাকি প্রিন্সিপাল ডাকছে। বুঝতে বাকি রইল না রিয়া কিছু বলছে। আমি তাকে আসছি বলে প্রিন্সিপালের রুমের দিকে যেতে লাগলাম। নীলা বলল আমিও যাব তোর সঙ্গে। আমি মানা করলাম, তারপর আমার সাথে গেল। রুমে প্রবেশ করতে দেখলাম রিয়া বসে আছে। রিয়া কান্না করছে, গালে দাগ লেগে আছে। আমার একটু একটু ভয় করছে, কি করব বুঝতে পারছি না।
ভয়ে ভয়ে প্রিন্সিপালের সামনে গেলাম। জাহিদ, তুমি রিয়াকে অপমান করেছো কেন? আবার তাকে থাপ্পড় মেরেছো? আমি কালকে তাড়াতাড়ি যাওয়ার সময় ওর সাথে ধাক্কা লাগে, সরি বলার পরও অপমান করে, তাই থাপ্পড় মারছি। আজকে অপমান করছে, থাপ্পড় মারছে, তাই আমিও মারছি। আব্বু সব মিথ্যে বলে আমার কান্নার আওয়াজ বাড়িয়ে দিল। তোমার সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে হাত তোলার, ওকে অপমান করার? এখনই তোমাকে আমি টিসি দিচ্ছি। নীলা কিছু বলতে চেয়েছিল, আমি মানা করে দিলাম ইশারায়। আমাকে টিসি দিবেন, তাও আপনার মেয়েকে থাপ্পড় মারার জন্য? হাউ ফানি। ওই, তোর সাহস কি করে হয় এভাবে কথা বলার? একে তো আমার মেয়েকে অপমান করছত, আবার এখন আমার সাথে উঁচা গলায় কথা বলতাছস। দেখুন স্যার, আমি বলতেছি না আপনি আপনার মেয়ের গায়ে হাত তোলার জন্য কাউকে টিসি দিতে পারেন না। ওই চুপ কর। তোকে কি তোর বাবা মা শিক্ষা দেয় নাই, নাকি তোর বাবা মা নির্লজ্জের মতো এসব শিক্ষা দিছে? তোর বাবা মা মনে হয় তোর মতো চোদ। আর কিছু বলার আগে আমি তার কলার চেপে ধরে দাঁড় করিয়ে দিলাম। আসলে আমার মা বাবার সম্পর্কে কেউ কিছু বললে আমার মাথা ঠিক থাকে না, কাউকে সহজে ছাড় দেই না, হোক সে বড় আর ছোট। তাই এসব বলা মাথায় রক্ত উঠে গেছে, কোনো কিছু না করেও অপমানিত হচ্ছি। তোর সাহস কি করে হয় আমার মা বাবাকে নিয়ে কথা বলার? তাদের সম্পর্কে আর একটা বাজে কথা বললে এখানে মেরে পুঁতে ফেলবো, কেউ কিচ্ছু করতে পারবে না। আমার সম্পর্কে যাই বলছত, কিন্তু মা বাবার সম্পর্কে কিছু বলবি না। কোনো কিছু সম্পূর্ণ না শুনে বিচার করার মানে কি? তোর মেয়ে কি না কি বলছে তা দেখে কাউকে টিসি দিবি? মামার বাড়ির আবদার নাকি? রাগের মাথায় তুই করে সব বলে ফেললাম। আর তোকে বলছিলাম আমি ইচ্ছা করে ধাক্কা দেই নাই, তারপরও বিষয়টা এতদূর নেওয়ার মানে কি? আপনাদের কাছে কি অন্যদের মানুষ মনে হয় না? সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন। একবার ভেবে দেখেন তো, আপনারা যদি ওদের জায়গায় থাকতেন। বলেই বাইরে চলে আসলাম। রাগে আমার মাথা ফেটে যাওয়ার অবস্থা। এরা নিজেদের কি মনে করে? আমার পিছন পিছন নীলাও আসলো। আমার এই ব্যবহার দেখে সবাই অবাক প্লাস ভয় পাইছে, দেখেই বুঝছি। তারপর আমার এই ব্যবহার দেখে সবাই অবাক প্লাস ভয় পাইছে, দেখেই বুঝছি। তারপর আমি বাইরে চলে আসার পর দেখি নীলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই নীলা, কি হলো? এইভাবে তাকিয়ে আছো কেন? ওইভাবে তাকিয়ে আছো কেন? চুপ করে তাকিয়ে আছে। তুমি কি সত্যি সেই জাহিদ যাকে অনেক অপমান করার পরও কিছু বলে নাই? কেন, সন্দেহ লাগছে নাকি? সেটা তো অবশ্যই। এত অপমান সহ্য করা ছেলেটা প্রিন্সিপালের সামনে এমন হলো কিভাবে? সেখানে তো উল্টো ভয় পাওয়ার কথা। কিন্তু আমার বাবা মা নিয়ে কথা বললে আমি কাউকে ছাড় দেই না। ও, তোর বাবা মাকে? তাদের পরিচয় কি? কোথায় থাকে? সময় হলেই জানতে পারবি, এখন আমি যাই। এই বলে আমি ওখান থেকে চলে আসলাম। আর নীলা মনে মনে ভাবতেছে এই জাহিদকে কি তার পরিচয়। যখনই ওকে ওর বাবা মা পরিবার বা কিছু জিজ্ঞেস করলে এড়িয়ে যায়, কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। এদিকে প্রিন্সিপাল স্যার ও রিয়া এখনো ঘোরের মধ্যে আছে। প্রিন্সিপাল স্যার ভাবতেছে কে এই ছেলে, আমার সাথে এইভাবে কথা বলার সাহস তো কোনো ছাত্রের হবে না, এই ছেলের নিশ্চয়ই অন্য কোনো পরিচয় আছে। রিয়া ভাবতেছে এই ছেলেটা কে, আব্বুর সাথে এইভাবে কথা বলল। আর ও তো ঠিকই বলেছে, আমি তো ওর সাথে প্রথমে খারাপ ব্যবহার করছি, ওর বাবা মা নিয়ে কথা বলছি, তাই ও আমাকে থাপ্পড় মারছে। ওর সাথে এসব করা আমার একদম ঠিক হয় নাই। কালকেই ওর কাছে সরি বলতে হবে। আর এদিকে আমি বাড়িতে এসে খাবার খেয়ে দিলাম এক ঘুম। এভাবেই কেটে গেল দিনটা। পরদিন কলেজে গিয়ে আড্ডা দিতেছি, এমন সময় রিয়া ডাক দিল। জাহিদ, কি হয়েছে? তুমি আমাকে ডাকছো কেন? একটু আসবে? তোমার সাথে আমার কথা আছে। পারবো না, বলতে হলে এখানে বলেন। প্লিজ একটু আসো। কেন আবার? তোমার আব্রুর কাছে বলবে নাকি অন্য কোনো ধান্দা? তেমন কিছু না, প্লিজ একটু আসো, কোনো খারাপ ব্যবহার করব না। ওকে। তারপর আমি ওদের কাছে বলে রিয়ার কাছে গেলাম। সরি। কেন? এতদিন তোমার সাথে মিসবিহেভ করার জন্য। আসলে তুমি থাপ্পড় মেরেছো, তাই আমার রাগ উঠে গেছিল। ইটস ওকে। আর কিছু বলার থাকলে তাড়াতাড়ি বলেন, না হলে আমি যাই। আমরা তো একসাথে পড়ি, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড। সরি। কেন? কারণ আমি মেয়েদের সাথে বন্ধুত্ব করি না।
শুধু আমার সাথে করো প্লিজ। তাছাড়া তুমি তো নীলার সাথেও বন্ধুত্ব করেছিলে। নীলার সাথে বন্ধুত্ব করার অন্য একটা কারণ আছে। কি কারণ? সেইটা এখন বলা যাবে না। আমি তোমার বন্ধু হলে কোনো সমস্যা হবে না, আর খারাপ ব্যবহারও করব না, প্লিজ। ওকে, তবে বন্ধুর থেকে বেশি কিছু না। ওকে। এরপর রিয়াকে নিয়ে বন্ধুদের কাছে গেলাম, ওদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর এসব দেখে নীলা তো রেগে আগুন হয়ে গেছে। ওকে দেখেই বোঝা যাচ্ছে সবার সাথে থাকায় কিছু বলতে পারতেছে না। আমি ওকে আর কিছু না বলে সবার সাথে গল্প করতে বসলাম। আড্ডা দেওয়া শেষে সবাই ক্লাসে যাব এমন সময় ওই তোরা যা, আমি আর ও পরে আসতেছি। ওরা সবাই চলে গেল। তারপর ওই তুই রিয়ার সাথে বন্ধুত্ব করলি কেন? কি করব, ও অনেক করে বলছে। ও বললেই করতে হবে নাকি? আরে করলে প্রবলেম কোথায়? আর অনেক সমস্যা। আরে বাদ দে, বন্ধুত্বই তো করছি, প্রেম আর করি নাই। বললি হারামি? ওই স্যার স্যার এইভাবে কেউ কারো কলা ধরে নাকি? আমি ধরি। আরে তুই রেগে যাচ্ছিস কেন? তুই কিছু বুঝিস না? কি বুঝবো? থাক, আর বুঝে কাজ নেই, চল ক্লাসে। চল। তারপর আমরা দুজনে ক্লাসে গেলাম। ক্লাস করে কলেজ শেষে বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে বিকেলে একটু বের হলাম। আর 2-3 দিন পরই এই শহর ছেড়ে চলে যাব। তারপর বাসায় আসলাম। রাতে আম্মুর কাছে ফোন দিলাম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তুই? আম্মু আমি ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। বাড়ির সবাই কেমন আছে? সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোকে ছাড়া বাড়িটা কেমন খালি খালি লাগে। চিন্তা করো না, আমি আসতেছি। তা কবে আসবি বাবা? পরশু আসতে পারি, আমার কাজ প্রায় শেষ। তা বৌমাকে এখন নিয়ে আসবি নাকি? না আম্মু, আমি বাড়ি আসার পর তোমাদের বলছি। আরও কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। তারপর আরও কিছুক্ষণ কথা বলে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে গেলাম। তারপর দিন কলেজে গেলাম। আজকেই আমার আসল কাজ। কলেজে গিয়ে দেখি রকি ও তার বন্ধুরা একটা মেয়ের সাথে বাজে আচরণ করছে। কেউ কিছু বলছে না। আমি তো ভাবছি বাহ, ভালোই সুযোগ পেলাম, আজকেই এর ফয়সালা করব। রকির সাথে দেখলাম সীমাও আছে। আমি মনে মনে ভাবছি সে একটা মেয়ে হয়ে অন্য মেয়ের সাথে বাজে আচরণ করার সঙ্গ দিচ্ছে। হায় রে মানুষ, তারা যখনই মেয়েটার ওড়না ধরতে যাবে তখনই আমি হাতটা ধরে ফেলি। আমাকে দেখে তো ওরা পুরাই রেগে রয়েছে। ওই তোর সাহস হয় কিভাবে আমার কাজে বাধা দেওয়ার? ওনার সাথে খারাপ ব্যবহার করতেছেন কেন? তোকে বলতে হবে নাকি? তুই এখানে এসে কথা বলার সাহস পেলি কিভাবে? সেটা পরে বুঝবি, আগে ওনাকে যেতে দে। আমি মেয়েটাকে যেতে বললাম আর মেয়েটা চলে গেল। তোকে এতদিন এত কথা বলার পরেও তুই আমার সামনে আসছিস? আজ তোকে আমি শেষ করে ফেলবো। সেইটা একটু পরে দেখা যাবে কে কাকে শেষ করে। কি বললি? কলার ছাড়। ছাড়বো না, কি করবি কর তুই। কলার ছাড়, না হলে ভালো হবে না কিন্তু। তুই আবার আমার সাথে জোর গলায় কথা বলিস? শেষবারের মতো বলছি, কলার ছাড়। ছাড়বো না, তুই কি করবি? আমি ওর পেট বরাবর দিলাম এক ঘুষি। ও একটু দূরে গিয়ে পড়ল। এতক্ষণে কলেজের সবাই, এমনকি টিচাররাও মাঠে চলে এসেছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছে আর অবাক হচ্ছে, কারণ রকির গায়ে হাত তোলার সাহস এই কলেজের কারো নাই। রকি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমি তার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। তারপর তার বন্ধুরা আমাকে মারতে আসছিল। আরে আরে তোরা করছিস? ওরা সবাই থেমে যায়। তোরা আমাকে পরে মারতে আসিস, তার আগে আমি তোদের সাথে হিসাব নিকাশ করি, কারণ তোদের সাথে আমার কিছু হিসাব নিকাশ আছে। আমি রকির কাছে গেলাম, গিয়ে ওর মুখটা উপর দিকে উঠিয়ে মুখ বরাবর কয়েকটা ঘুষি দিলাম। এতে তার নাক বেয়ে রক্ত পড়তে লাগলো। তখন ওই তুই আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছিস কিভাবে? এই সাহস আমার অনেক আগে থেকেই আছে। ওই তুই আমার গায়ে হাত তোলার সাহস পেয়েছিস কিভাবে? আমার বাবা জানতে পারলে তোকে পুলিশে দিবে। সারা জীবনও জেল থেকে ছাড়া পাবি না, সারা জীবন জেলে বসে মশা মারবি। ও তাই? চিন্তা করিস না, একটু সবাই এখানেই আসবে। আচ্ছা এখন বল, তোদের বসের নাম কি? কিসের বস? কে বস? হা হা, মনে পড়ছে না? কিসের একটু পরে বুঝতে পারবি। আগে একটা কাজ করি। এই বলে আমার বন্দুকটা বের করে রকি ও তার বন্ধুদের পায়ে একটা করে গুলি করে দিলাম। সব কয়টা বসে রয়েছে। এর মধ্যেই সীমা অনেকটা দূরে গিয়ে দাঁড়িয়ে রয়েছে।
আর সকালে আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বিশেষ করে নীলা ও আমার বন্ধুরা কেউ ভয়ে কিছু বলতে পারতেছে না। কিরে অবাক হচ্ছিস কেন? তোদের পায়ে গুলি করলাম, ওরা শুধু আমার দিকে তাকিয়ে আছে। কুত্তার বাচ্চা, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। তুই আমার পায়ে গুলি করেছিস, তুই জানিস না আমি কে। কুল মিস্টার রকি কুল। শুধু আপনার পরিচয় না, আপনার পুরো গোষ্ঠীর বায়োডাটা আছে আমার কাছে। আর আপনাকে গুলি করেছি কেন? যেন আপনি পালাতে না পারেন। আমার আবার এসব দৌড়ঝাঁপ ভালো লাগে না, তাই আগেই ব্যবস্থা করে রাখলাম। এদিকে গুলি খেয়ে ওদের অবস্থা কাহিল। ওরা সহ সবাই ভাবতেছে ছেলেটার কাছে বন্দুক আসলো কোথা থেকে। কি রে অবাক হচ্ছিস? আমার কাছে বন্দুক আসলো কোথা থেকে? সব কয়টা শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। আরে সব জানতে পারবি, কিন্তু আফসোস সেটা জানার পর আর কেউ বেঁচে থাকবি না। তারপর রকির কাছে গেলাম। কিরে বলবি তোদের বসকে? না। বলে ফেল, তোরা কেউ বাঁচবি না। আমাদের মেরে ফেললেও বলবো না। ওকে তাহলে আমি বলি। তাদের লিডার এখানকার কমিশনার, ওর কথাতেই তোরা ড্রাগ সাপ্লাই দিস, এম আই রাইট? রকি তো পুরাই অবাক আর ভাবতেছে কেউ কি করে এসব জানে। তখন দেখলাম কলেজে 4-5টা গাড়ি সাথে পুলিশের গাড়ি প্রবেশ করেছে। বুঝতে বাকি রইল না কারা আসছে। এরা আর কেউ না, এরা হলো। তখন দেখলাম কলেজে 4-5টা গাড়ির সাথে পুলিশের গাড়ি প্রবেশ করেছে। বুঝতে বাকি রইল না কারা আসছে। এরা আর কেউ না, এরা হলো রকির আব্বু আর পুলিশ। রকির আব্বু আমার কাছে এসেই বলল, এই ছেলে কে তুই? তোর সাহস কি করে হয় আমার ছেলের গায়ে হাত তোলার? আবার গুলিও করছিস? তোর কি জানের মায়া নেই? আরে আমার জান নিয়ে পরে ভাবিস, আগে তোর আর তোর ছেলের কথা ভাব। তুই আমাকে ভয় দেখাস? আমার তো রাগ উঠে গেল। সোজা আমার কলার ছাড়িয়ে ওনার কলার ধরে নিয়ে গিয়ে সাথে ধাক্কা দিয়ে ফেলে দিলাম। পুলিশরা সহ সবাই অবাক, একটা ছেলে কিভাবে সাহস পায় এত বড় নেতার কলার ধরার। তুই আমার কলার ধরে অনেক বড় ভুল করেছিস। তখন কয়েকজন পুলিশ আমাকে ধরতে আসলো। তুই জানিস কার গায়ে হাত তুলেছিস? জেলে নিয়ে গিয়ে এমন উত্তম মাধ্যম দিব না, নিজের নাম পর্যন্ত ভুলে যাবি। আমি একটা মুচকি হাসি দিলাম। তখনই সবাই দেখলো 4টা হেলিকপ্টার ও নিচে দিয়ে 5টা গাড়ি এসেছে। সবাই ভাবতেছে এখন আবার কে আসলো। আসলে এগুলি সবই আমার দলের। গাড়িতে করে এখানকার কমিশনারকে আনা হয়েছে, কারণ সেই হলো রকিদের বস। এরা এখানে ড্রাগসের ব্যবসা করে আর অনেক ধরনের খারাপ কাজ করে। এদের শেষ করার জন্যই আমার এখানে আসা। যদিও এটা আমার দলের যে কাউকে পাঠালেই শেষ করতে পারতো, কিন্তু আমার আরও একটা কাজ ছিল, সেইটা পরে জানতে পারবেন। এতদিন আমি এদের সকল আস্তানা ধ্বংস করছি, তাই আজকে কাজটা পুরোপুরি কমপ্লিট করে ফেলবো। তারপর হেলিকপ্টারগুলো মাঠে ল্যান্ড করলো, গাড়িগুলো থামলো আর আসল অপরাধীকে নামিয়ে আমার কাছে নিয়ে আসলো। হেলিকপ্টার থেকে কয়েকজন নামলো আর একজন এসে আমাকে আমার কোটটা পরিয়ে দিল। এরপর এসব গাড়ি থেকে 50 জনের মতো লোক নামলো, সবার হাতেই অস্ত্র। আমি এবার রকি আর কমিশনারের সামনে গেলাম। গিয়ে রকিকে বললাম, কিরে তোর বসকে তো ধরে আনলাম, আমাকে কিছু করবি না? ওরা সকলে ভয় পেয়ে গেছে। তখন ওই তুই আমাকে এনারে ধরে আনছস কেন? ওই তোরা একে গ্রেপ্তার করছস না কেন? ওরা গ্রেপ্তার করতে আসলে ওদের প্রাণটাও যাবে তো ওদের সাথে। আব্বু, তোমার এত ক্ষমতা, তুমি কিছু করতেছো না কেন? তখনই রকির আব্বুর মোবাইলে ফোন আসে। আরে শরীফ সাহেব, আপনি আপনার ফোনটাকে ধরুন, পরে আমাকে কি করবেন না হয়। ফোনে কথা বলার পর তার ফোনটা হাত থেকে পড়ে যায়। হা, কোথায় গেল আপনার ক্ষমতা? আপনার ছেলে সব ধরনের অপরাধ করার পরও আপনি তাকে কিছু করেননি। আপনার ক্ষমতার জোরে আপনার ছেলে অপরাধ করে যাচ্ছে, তাই আপনার এই ক্ষমতাটাই আমি কেড়ে নিলাম। ওনার মুখ দিয়ে আর কথা বেরোচ্ছে না। আর কমিশনার, তোকে বলছি, তোর কাজ হচ্ছে দেশকে রক্ষা করা, আর তুই কিনা দেশের মধ্যে অবৈধ জিনিসের ব্যবসা করিস। কে তুই? আমি তো আমার পরিচয় দিবই, তার আগে শোন, এই কয়দিনে তোর যত অবৈধ আস্থানা, তোর লোকজন সহ সব আমি ধ্বংস করেছি। তোদের ড্রাগসের ব্যবসা আমি এই কয়দিনে বন্ধ করেছি। আজকে তোদের শেষ করে দিব আমি। কে তুই? কি তোর পরিচয়? সব কিভাবে জানোস? আমার পরিচয় জানার এত আগ্রহ? আচ্ছা শোন, তোরা টাইগার গ্রুপের নাম শুনেছিস? সবাই একসাথে তারা দেশ থেকে সব ধরনের খারাপ কাজ দূর করার জন্য কাজ করে। আর আমি হলাম সেই গ্যাংয়ের লিডার, টাইগার। এটা শোনার পর ওখানে যারা ছিল সবাই 2 কদম পিছিয়ে যায়। তারা যেন
মৃত্যুকে চোখের সামনে দেখতে পাচ্ছে। এদিকে অপরাধীদের অবস্থা আরো ভয়াবহ। কিরে, আমার পরিচয় শুনেছিস? আর তোদের শেষ করার জন্যই আমার এখানে আসা। এবার তোদের উপরে যাওয়ার পালা। বলেই সব কয়টাকে উপরে পাঠিয়ে দিলাম। আর আমার লোকদের বললাম এদের লাশগুলো পরিষ্কার করতে। তারপর সকলকে উদ্দেশ্য করে বললাম, আপনারা কেউ ভয় পাবেন না, আমি অপরাধ ছাড়া কাউকে কিছুই করি না। আমার এই কলেজে আসার মূল উদ্দেশ্য ছিল এদের শেষ করা। তা আমি করেও ফেলছি। এখন আমি এখান থেকে চলে যাব। আর একটা কথা, আজকের এই ঘটনা যেন বাইরের কেউ না জানে, মাইন্ড ইট। বলেই সেখান থেকে হেলিকপ্টারে করে চলে আসলাম। কারোর সাথে কোনো কথা বললাম না। পরদিন কলেজে গেলাম। এটাই শেষ যাওয়া। গিয়ে হারামিদের কাছে গেলাম। আজকে কলেজের সবাই কেমন করে তাকাচ্ছে, কারণ একে তো কালকের ঘটনা, আবার আজকে আমার গেটআপ পুরো হিরোর মতো। ওদের কাছে গিয়ে দেখলাম সব কয়টা একসাথে আড্ডা দিতেছে। কি রে, কি করো তোমরা? ভাই আপনি এখানে? ওই কেড়ে কার ভাই? আপনি আমাদের ভাই। কত বড় মানুষ আপনি। কোনো ভাইটাই নেই, আমি তোদের বন্ধু ছিলাম আর থাকবো। হয়েছে, তোকে কিন্তু আজকে হিরোদের মতো লাগছে। যে যে দেখবে সেই ক্রাশ খাবে। হয়েছে, আর পাম দিতে হবে না। আর শোন, আমি আজকে চলে যাব। কয়েকদিন পর আবার আসবো তোদের সাথে দেখা করতে। এরপর আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে নীলার সাথে দেখা করলাম। নীলা, আমি এখান থেকে চলে যাব। সত্যিই চলে যাবি? না গেলে হয় না? না রে, চলে যেতে হবে। অনেক দিন আম্মু আব্বুদের থেকে দূরে আছি। ও আচ্ছা, তোমাকে আমার কিছু বলার আছে। বল। এইখানে না, ওদিকটায় চলো। তারপর আমরা ওইদিকে গেলাম। আসলে কিভাবে যে বলি। কি বলবি বলে ফেল। জানি না তুই কিভাবে নিবি। আসলে আমি তোকে ভালোবেসে ফেলেছি জাহিদ। আই লাভ ইউ সো মাচ জাহিদ। প্লিজ আমাকে ফিরিয়ে দিস না। সরি নীলা, আমি তোকে ভালোবাসতে পারবো না। তুই দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে দেখলেই তোকে পছন্দ করে ফেলবে। কিন্তু আমি তোকে শুধু বন্ধু ভেবেছি। আর আমি আজকে ফিরে যাচ্ছি। বলেই সেখান থেকে চলে আসলাম। আর নীলা কাঁদতেছে। আপনারা ভাবছেন আমি তোকে ভালোবাসি, তাহলে কেন এমন করলাম? কারণ ওকে সারপ্রাইজ দেবো তাই। ওর মুখ থেকে যেটা শোনা সেটা আমি শুনে ফেলছি। তাই এখন আব্বুকে বলে ওর সাথে বিয়েটা ফাইনাল করে ফেলবো। আর বাসর ঘরে সারপ্রাইজটা দেব। আপনারা আবার ওকে বলে দিয়েন না কিন্তু। ও যখন কাঁদছিল তখন ইচ্ছে করছিল গিয়ে জড়িয়ে ধরে বলি, আমিও তোমায় ভালোবাসি নীলা। এরপর আমি চলে গেলাম আমার আসল বাড়িতে। গিয়ে দরজায় নক করলাম। আম্মু দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। অনেক দিন পর দেখা হয়েছে। এরপর, আরে কাঁদছো কেন? আমি চলে আসছি না? বাবা, তা কেমন আছিস? ভালো, তুমি? আমিও। তুই তো শুকিয়ে গেছিস। কি যে বলো না, আমি একদম ঠিক আছি। আব্বু আর মাইশা কই? আজকে ওরা কোথাও যায় নাই, ওদের রুমেই আছে। তারপর মাইশার রুমে গেলাম। পিছন থেকে ওর চোখ দুটো ধরলাম। এই কে? বলো তো কে? ভাইয়া তুই? বলেই পিছন ফিরে আমাকে জড়িয়ে ধরলো। কতদিন পর তোকে দেখলাম। তোকে ছাড়া একটুও ভালো লাগে না। হয়েছে, এখন আমি চলে এসেছি। ধর ওগুলো, ধর এগুলো। থ্যাঙ্কস ভাইয়া। এরপর আব্বুর কাছে গেলাম। আব্বু কেমন আছো? ভালোই আছি, তুই কেমন আছোস? ভালো। তারপর আব্বুকে নীলার সাথে বিয়ে ঠিক করার কথা বললাম। নীলার কথা আগেই বলেছি। আব্বু বলল তাড়াতাড়ি ডেট ঠিক করে ফেলবে। আপনাদের তো বলাই হয়নি বিয়ের কথা। নীলার আব্বুর সাথে আগেই বলে ফেলছে, শুধু ডেট ফিক্সড করা বাকি। নীলা জানে না কার সাথে বিয়ে হচ্ছে। এভাবেই কিছুদিন কেটে গেল। এর সবার সাথে ফোনে কথা হলেও নীলার সাথে বলি নাই। বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে, তাড়াতাড়ি হবে বিয়েটা। এর মধ্যেই আমি আবার ঢাকা গেলাম কিছুদিনের জন্য। হঠাৎ রনির ফোন। কিরে, কেমন আছোস? ভালো, তোরা? আমরা সবাই ভালো আছি। তুই কেমন, কোথায়? আমি তো ঢাকাতেই আছি। কালকে? আমরা সবাই ভালো আছি। তুই এখন কোথায়? তাহলে আজকে আমাদের সাথে মিট কর। নীলা সবাইকে যেতে বলেছে। ওকে ঠিকানা দে। তারপর ও সব টেক্সট করে পাঠালো। আমি জানি নীলা কেন ডেকেছে। বিকালে সেখানে গেলাম, দেখি সবাই আসছে। আমাকে দেখে সবাই অবাকই হয়েছে।
সবার সাথে কুশল বিনিময় করলাম। তা নীলা, সবাইকে কেন আসতে বলছো? কেন, আমি দেখতে অসুন্দর? এই ধর। কি এগুলো? আমার বিয়ের কার্ড। আগামী তারিখে আমার বিয়ে। কি, তুই না জাহিদকে ভালোবাসিস? ও তো আমাকে ভালোবাসে না, তাই বিয়েটা করেই নিচ্ছি। তোরা সবাই আগেই চলে আসবি। আমার দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে কথাটা বলল সে। আমি শুধু একটু মুচকি হাসলাম। তারপর সে চলে গেল। তার নাকি কাজ আছে। জাহিদ মেয়েটি সত্যি তোকে অনেক ভালোবাসে। তোর ওপর জিদ করেই ও বিয়েটা করছে। আমিও তোকে ভালোবাসি। তাহলে এসব কি? কার্ডটা খুলেই দেখো। ও তাহলে এই ব্যাপার? নীলা জানে না। জিদের বসে কার্ডটাও খুলে দেখেনিও। এখন ট্রিট দিতে হবে মামা। ওকে চলো। তারপর ওদের ট্রিট দিয়ে চলে আসলাম। এভাবে বিয়ের তারিখ ঘনিয়ে আসলো। আজ গায়ে হলুদ। বাসায় অনেক কষ্টে ম্যানেজ করে বন্ধুদের সাথে নীলাদের বাসায় গেলাম। নীলার সাথে দেখা করলাম। ও আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। তারপর সবাই ওর গায়ে হলুদ দিল, আমিও একটু দিলাম। যাই হোক, হবু বউ বলে কথা। হলুদের শেষে একটা পিচ্চি এসে নীলা নাকি আমাকে ছাদে ডাকছে। কিরে, কেমন আছিস? খুব ভালো, তুই? দেখতেই তো পাচ্ছিস। তুই কি আমায় সত্যিই ভালোবাসিস না? কাল তোর বিয়ে, এখন এসব কথা বাদ দে। বিশ্বাস কর জাহিদ, আমি তোকে অনেক ভালোবাসি। চল না আমরা পালিয়ে যাই। এসব সম্ভব না। কাল তোর বিয়ে, তুই বিয়ে করে নে। তোর জন্য ভালো কিছুই অপেক্ষা করছে। এই বলে চলে আসতে লাগলাম। আমি অনেক নিজেকে শেষ করে ফেলবো। তুই কি সত্যি আনাকে ভালোবাসিস? অনেক। তাহলে তুই নিজের কোনো ক্ষতি করবি না। এই তোর ভালোবাসার কসম। আর আমি কালকে তোর বিয়েতে আসতে পারবো না। আমার একটা কাজ আছে। বাই। এরপর দেখলাম নীলা কেঁদে দিয়েছে। অনেক খারাপ লাগছে। ইচ্ছে করছে ওকে গিয়ে জড়িয়ে ধরে সব বলে দেই, কিন্তু এখন করব আর মাত্র একদিন। কালকেই সব ঠিক হয়ে যাবে। তারপর সোজা বাসায় আসলাম। আমার গায়ে হলুদ হলো। পরদিন বিয়ের দিন। রেডি হয়ে বিয়ে সবাই মিলে নীলাদের বাড়িতে গেলাম। গেটের ঝামেলা মিটিয়ে বাড়িতে প্রবেশ করলাম। তারপর বিয়েটা সম্পূর্ণ হলো। সব আয়োজন এমনভাবে করছি যাতে নীলা বুঝতেই না পারে। ছাদে দাঁড়িয়ে আছি। জাহিদ, রুমে যাস না কেন? নীলা একা একা বসে আছে। তাই বিড়ালটা ভালোভাবে মারিস। দেখিস আবার, তোকে দেখার পরেও কিন্তু পুরো ফায়ার হয়ে থাকবে। পরে দেখা যাবে বিড়ালই ওকে মেরে বসে আছে। তারপর ওরা রুমের সামনে নিয়ে আসলো। ঢুকতে ভয় করছিল। জানি না আমাকে দেখার পর ও কি রকম রিয়্যাক্ট করবে। তারপর 100 গ্রাম সাহস নিয়ে রুমে ঢুকলাম। শুনেছি বাসর রাতে বউ নাকি স্বামীকে সালাম করে, কিন্তু আমার বউ তো করলো না। থাক, ওর সামনে যেতেই ওর একটা ছুরি বের করলো। দেখুন, আপনি আমাকে স্পর্শ করার চেষ্টা করবেন না। আমি একজনকে ভালোবাসি। শুধুমাত্র বাবার কথায় আর ওর উপর রাগ করে আপনাকে বিয়ে করেছি। আপনাকে আমি স্বামী হিসেবে মানতে পারবো না। বলতে বলতে কেঁদে দিল। মেয়েটা একটু বেশি ইমোশনাল, কিন্তু আমাকে যে স্বামী হিসেবে মানতেই হবে, না হলে জোর করে সব আদায় করব। জোর করলে ভালো হবে না কিন্তু। কি ভালো হবে না সোনা? বলেই ওর হাতটা ধরে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে আসলাম। ও মুখ তুলে আমার দিকে তাকাতেই অবাক। তুমি এখানে? আমি থাকবো না তো কে থাকবে বাবু? আমার স্বামী কোথায়? আমিই তো তোমার স্বামী। সারপ্রাইজটা কেমন লাগলো জান? খুব খারাপ। তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো। তুমি আমার সাথে কথা বলবে না। সে কি, তোমাকে পাওয়ার জন্য তোমাদের কলেজে পর্যন্ত ভর্তি হলাম, আর তুমি বলছো তোমার সাথে কথা বলতে না? মানে? তোমাকে একটা পার্টিতে দেখে আমার ভালো লাগে, তাই তোমাকে পাওয়ার জন্যই আমি তোমাদের কলেজে ভর্তি হয়েছিলাম। তাহলে আমাকে কষ্ট দিলে কেন? তোমাকে পরীক্ষা করলাম আমাকে সত্যিই ভালোবাসো কিনা। ও, চলো 2 রাকাত নফল নামাজ পড়ে আসি। তারপর নামাজ পড়লাম। জান একটু আদর করো না? একদম না ফাজিল।
তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই আজকে কি? একদম না ফাজিল, তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, তাই আজকে তুমি আমাকে টাচ করতে পারবে না। তা তো হবে না সোনা, বলে ওকে কোলে তুলে নিলাম, তারপর খাটে শুইয়ে দিলাম, তারপর ওর ঠোঁটের দিকে এগোতে লাগলাম। আমি দেওয়ার আগেই ওই আমার ঠোঁটের সাথে ওর ঠোঁট মিলিয়ে দিল। তারপর আর জানি না, কারণ আমি এখনো বিয়েই করি নাই। আপনারা জানতে চাইলে বিয়ে করে নেন। হা হা হা। আমেরিকার সবচাইতে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির সামনে কিছু গাড়ির বহর দাঁড়িয়ে আছে। কিছু মিডিয়া আর কিছু কোম্পানির বোর্ড মেম্বারদের যা ভাবছে তাই। এখানে আজকে বিশেষ কিছু অনুষ্ঠিত হবে। আজকে মিস্টার হাবিব মির্জা এর একমাত্র ছেলে মিস্টার সাব্বির মির্জার কোম্পানির সিইও হিসেবে অভিষেক। গাড়ির দরজা খুলে দিল একজন গার্ড। গাড়ি থেকে সাব্বির তার পা বের করলো এবং ধীরে ধীরে বেরিয়ে আসলো। বৃষ্টির দিন ছিল, তাই গার্ড এসে ছাতা ধরলো। কালো শু পরা পা দুটো, সাদা শার্টের উপর ব্লু কালারের ব্লেজার আর কালো প্যান্ট, একেবারে অফিস লোক। তার উপর ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, একেবারে চকলেট বয়। হাইট 5 ফুট 8 ইঞ্চি হবে। মেয়েরা একেবারে হাঁ হয়ে তাকিয়ে আছে আর সবাই এগিয়ে আসছে ওয়েলকাম জানাতে। সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে সাব্বির আস্তে আস্তে অফিসের ভিতরে ঢুকলো আর তার পেছনে গেল 4 জন গার্ড, সবার হাতে রাইফেল। সাব্বির সোজা গিয়ে কেবিনে বসলো। কিরে, কেমন লাগছে অফিস? তুমি তো জানো আমার এইসব পছন্দ না। আমার তো বয়স হয়েছে, এখন থেকে এইসব তোকে সামলাতে হবে। বাবা, আমার একটু টাইম দরকার। আমি এখন কমফোর্টেবল ফিল করতেছি না, আর এই বিলাসিতা আমার দরকার নেই। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, কিছু করতে চাই, অনেক কিছু শেখার আছে আমার। এখন তুই কি চাস? আমাকে কয়েক মাস জীবনটা নিজের মতো করে কাটাতে দাও। যদি কিছু না করতে পারিস তাহলে সবকিছুর দায়িত্ব নিজের হাতে তুলে নিব। ওকে, ইওর টাইম স্টার্ট নাও। কিন্তু তুই অফিসিয়ালি এই কোম্পানির এমডি থাকবি। ওকে, কিন্তু আমার অবর্তমানে সব কে সামলাবে? আমি আছি না। দ্যাটস লাইক মাই ড্যাড। আমি বাসায় যাচ্ছি, সেখান থেকে জার্নি স্টার্ট করব। আর কদিন নানু বাড়িতে বেড়াতে যাব। তাহলে এক কাজ কর, যেহেতু বাংলাদেশে যাবি, সেখানে আমাদের কোম্পানির একটি বড় অফিস আছে, ওইটার কিছু হিসাব নিকাশ দেখে আসিস। ওকে। সাব্বির বেরিয়ে পড়লো গাড়ি নিয়ে। এত বড় কোম্পানির সিইও পদের আশায় অনেকে বসেছিল, কিন্তু সাব্বির মির্জাই যে সিইও নির্বাচিত হবে তা অনেকের মাথায় আসেনি। কেননা অনেকে জানতো যে হাবিব মির্জা নিঃসন্তান, কিন্তু আজ সবার আশায় পানি ঢেলে দিলেন সাব্বির মির্জা। সাব্বির মির্জার গাড়ি এখন মির্জা প্যালেসের সামনে দাঁড়িয়ে আছে। বিশাল জায়গা জুড়ে 3 তলা বাড়িটি, উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। সাব্বির মির্জা গাড়ি থেকে নেমে বাড়িতে গিয়ে সোজা রান্নাঘরে ঢুকলেন, কেননা এই সময় তার মাকে রান্নাঘরে পাওয়া যাবে। কি ভাবছেন, এত বড় লোকের স্ত্রী রান্নাঘরে কি করছে? সাব্বির মির্জার মা বাড়ির সব কাজের লোক দিয়ে করালেও রান্নার পর্বটা নিজের হাতেই সামলান। সাব্বির মা বলে পেছন থেকে মায়ের ঘাড়ে থুতনি রাখলো। আজ না তোর অফিসে থাকার কথা? তুমিও খালি অফিস অফিস করো কেন? আমি অফিসে যাব না কাল থেকে। কেন? আমি ওয়ার্ল্ড ট্যুরে যাব। ওয়ার্ল্ড ট্যুর আবার কোথা থেকে তোর মাথায় আসলো? এত কিছু বলতে পারবো না, খিদে পেয়েছে, খেতে দাও। যা, হাত মুখ ধুয়ে আয়, আমি খাইয়ে দিই। সাব্বির তার মার কথা মতো খেয়ে নিল। সকালে রওনা দিবে। রাতে তার প্রাইভেট জেটের ক্যাপ্টেনকে জানিয়ে রাখলো আর ব্যাগ প্যাক করে নিল। সাব্বির প্রথমে ভাবলো একাই যাবে, কিন্তু পরে ভাবলো তার বেস্ট ফ্রেন্ড সাথে নিয়ে যাবে। সাব্বির তার বেস্ট ফ্রেন্ড সাইফুলকে কল দিল। দোস্ত, কথা যা বলতেছি কান খুলে শুনে রাখ। সকালে তোর বাসার সামনে ব্যাকপ্যাক নিয়ে রেডি থাকিস, আমি তোকে পিক করে নিব। কিন্তু টুট 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 কল কেটে দিচ্ছে কিছু বলার আগে। সাইফুল জানে যে সাব্বির নিশ্চয়ই কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করেছে, তাই সে সাব্বিরের কথা মতো রেডি হয়ে সকালে ওয়েট করতে থাকে। সাব্বির সকালে বাবা মাকে বিদায় জানিয়ে রওনা দেয় নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে। সাইফুল হঠাৎ গাড়ির হর্ন শুনতে পায়। দেখে যে একটি হোয়াইট
লিমোনিজ দাঁড়িয়ে আছে। সাব্বিরকে দেখে সে গাড়িতে উঠে পড়ে। গাড়ি সোজা এয়ারপোর্টে থামে। এয়ারপোর্টে ভিআইপি কাউন্টারে দিয়ে ওরা ভিতরে প্রবেশ করে। ক্যাপ্টেন ওদের স্বাগতম জানায়। সাব্বির প্লেনে উঠে পড়ে। গন্তব্য বাংলাদেশ। প্লেন চলছে। সাব্বির আর সাইফুল বসে বসে সব প্ল্যান করে নেয় কিভাবে কি করবে। একটু পর সাব্বির ঘুমিয়ে পড়ে। সাইফুলের ডাকে ঘুম ভাঙে। উঠে পড়। পৌঁছে গেছি। অনেকক্ষণ হলো। চল। ফ্রেশ হয়ে দুজন বেরিয়ে পড়ল। সাব্বির আর সাইফুল এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা ট্যাক্সি নিল। ভাবছেন তো যে ট্যাক্সি নিল কেন? আসলে সাব্বির চায় তার বাবার টাকার বিলাসিতা ছেড়ে নিজে কিছু করে দেখাতে। তাই সে যত পারবে তার বাবার দাপট ও টাকার গরম কমিয়ে দেখাবে। ট্যাক্সি ভাড়া মিটিয়ে দিয়ে সাব্বির একটা হোটেলে ওঠে। আজ রাত এখানেই কাটাবে। কাল রওনা দিবে নানার বাড়ির উদ্দেশ্যে। ম্যানেজারকে তাদের পরিচয় জানালে ম্যানেজার তাদের একটা কি কার্ড দেয়। কি কার্ডটা নিয়ে হোটেল বয় আমাদের একটা রুম নিয়ে যায়, ভিআইপি একটা রুমে। এই রুমে আগে থেকেই বুক করে রেখেছিল সাব্বির। হোটেল বয় চলে গেলে দুজন ফ্রেশে খাবার অর্ডার দিলে হোটেল বয় খাবার দিয়ে যায়। দুজনে খাবার খেয়ে শুয়ে পড়ে। যেহেতু ক্লান্ত ছিল তাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে হোটেলের বাইরে আসতেই দেখতে পেল একটা ব্ল্যাক কালারের মার্সিডিজ দাঁড়িয়ে আছে। মোবাইলে একটা কল আসলো। দেখলো ওর বাবা কল দিয়েছে। কিরে, কেমন লাগলো সারপ্রাইজ? এটা ঠিক করলা না। কেন? তোমাকে আমি কি বলে আসছিলাম? তোর খ্যাতগিরি পকেটে রাখ। তুই কি সবাইকে এটা বোঝাতে চাস যে হাবিব মির্জা গরিব হয়ে গেছে? কিন্তু কোনো কিন্তু টিন্তু না। গাড়িটা নিয়ে নানার বাসায় যা, তোর জন্য কিনলাম। আচ্ছা। সাব্বির গাড়িতে উঠে পড়ে। সাইফুল লাগেজ দুটো গাড়ির ডিক্কিতে ভরে উঠে পড়ে গাড়িতে। গাড়ি চলতে থাকে সিলেটের উদ্দেশ্যে। গাড়ির মাঝ রাস্তায় থামিয়ে ওরা লাঞ্চ করে নেয়। আর গাড়ি এবার সাইফুল চালাতে থাকে। সন্ধ্যায় তারা তাদের গন্তব্যে পৌঁছায়। সাব্বির গাড়ির কাজ সরিয়ে গ্রামের ফ্রেশ বাতাস উপভোগ করতে থাকে। গ্রামের বাড়ির কারেন্ট আছে, তবুও রাস্তা অন্ধকার। সাইডে নদী বয়ে চলেছে। নদীর কিছু নৌকা আছে। নৌকাগুলো হ্যারিকেনে আলো জ্বলছে। রাস্তার দুই পাশ থেকে ঝিঝি পোকার আওয়াজ শোনা যাচ্ছে। সব মিলিয়ে অপূর্ব এক দৃশ্য। ল্যাম্পপোস্টের আলোতে ঘোর কাটে সাব্বির। দেখতে পায় বিশাল একটি বাড়ি, একেবারে পুরনো জমিদার বাড়ির মতো। গাড়ির হর্নের আওয়াজে কিছু লোক বেরিয়ে আসে বাড়ি থেকে। সব মিলিয়ে 10-12 জন হবে। 4 জন পুরুষ, 2 জন মাঝারি বয়সের আর একজন তরুণ, আর একটা বাচ্চা 13-15 বছর হবে। আর 2 জন মহিলা মাঝারি বয়সের আর 2 জন তরুণী, আর একজন বৃদ্ধা। আর কিছু লোক সাইডে দাঁড়িয়ে আছে, কাজের লোক মনে হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখছিস আমার নাতি তেতীয় সংস্কার ফুলনি? এতক্ষণে বুঝতে পারলাম যে উনি আমার নানি। আমি কাউকে ঠিক মতো চিনি না, কারণ অনেক ছোটবেলায় এখানে এসেছি। মামা মামি মামাতো ভাই সবার সাথে কথা বললাম। সাব্বিরের মামাতো ভাই ওদের দুজনকে একটা রুম দেখিয়ে দিল, আর সেখানেই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। ভাববেন না গ্রামের বাড়ি বলে কোনো কিছুর অভাব আছে, সব আছে এখানে। সকালবেলা তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল দুজনের। গ্রামের আবহাওয়ায় বোধহয় মনটা যতই দেরি করে ঘুমাক না কেন তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়। সকালে উঠে দুজনে নাস্তা করে, গ্রামের বাহারি নাস্তা যাকে বলে। তারপর সবার জন্য আনা গিফটগুলো সবাইকে বুঝিয়ে দেয়। এখানে আসার পর থেকে সাব্বির খেয়াল করেছে যে ওর 2 মামাতো বোন ওকে কিভাবে যেন দেখে, মানে আর চোখে তাকিয়ে থাকে ওর দিকে। সাব্বির বুঝতে পারে যে এদের থেকে দূরে থাকাই কল্যাণকর। বিকেলে সাব্বির ওর 2 মামাতো ভাইকে নিয়ে ঘুরতে বের হয়। গ্রামের কাঁচা রাস্তা, তাই আর গাড়ি নেয় না সাথে, সাইকেলে করে রওনা দেয়। ওদের গ্রামটা বেশি বড় না, জঙ্গলে ঘেরা এলাকা। সাব্বির আর ওর মামাতো ভাইরা মিলে ডিসিশন নেয় যে তারা জঙ্গলের ভিতরে একটি জলপ্রপাত আছে সেখানে যাবে। তারা তাদের সাথে প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে নেয়। জঙ্গলটা অনেক বড় আর বেশ গভীর,
তাও আবার সাইকেল চালিয়ে পাড়ি দেওয়াটা একটু ডিফিকাল্ট। অনেকটা সময় পর তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছায়। জলপ্রপাতের পাশে অনেক পানি জমেছিল। ধরতে গেলেই একটা ছোট্টখাটো প্রাকৃতিক সুইমিং পুল। সাব্বির সেখানে নেমে গোসল করতে থাকে। তার ভাইয়েরা তার সাথে যোগ দেয় গোসল করতে আর পানিতে খেলার ছলে। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। তিনজনেরই সেই লেভেলের ক্ষুধা লেগেছে। কিরে, এখন কি খাবো? আমার তো অনেক ক্ষুধা লাগছে। বারবিকিউ খাবি? এই জঙ্গলে তোর কোন নানাই বারবিকিউ বিক্রি করে? আরে পাগলা, বিক্রি করবে কেন, আমরা রান্না করব। মানে? সাব্বির ব্যাগে করে বারবিকিউ বানানোর সামগ্রী নিয়ে এসেছিল, যা ওর মামাতো ভাই অর্ক ও নীল জানতো না। সাব্বির ব্যাগ থেকে সব বের করলো। তাই তারা একটু অবাক হলেও ভাবে যে আইডিয়াটা খারাপ না। কিন্তু এই বনের ভিতরে অনেক হিংস্র পশু পাখি আছে, তারা যদি অ্যাটাক করে। তাই একটু ভাবনা চিন্তার পর সবাই ডিসিশন নিল যা হয় হবে, তাও তারা বারবিকিউ করবে। সাব্বির লেগে পড়ে মিশন বারবিকিউতে। অনেকটা সময় পর বারবিকিউ রান্না শেষ হয়। তিনজনে মিলে খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ ঝোপঝাড় থেকে কিছুর আওয়াজ শোনা যায়। সাব্বির আর ওর ভাইয়েরা ভাবে যে কোনো বন্য পশু পাখি, কিন্তু আওয়াজটা কাছে আসতেই তারা বুঝতে পারে যে আওয়াজটা কিছু মানুষের। সাব্বির আর ওরা একটা গাছের পিছে লুকিয়ে পড়ে। ঝোপঝাড় থেকে কিছু কালো মতন লোক বেরিয়ে আসে। অনেক বড় বড় বাবরি চুল, বলিষ্ঠ, মোটা সোটা। এরা কারা? এরা ডাকাত। ডাকাত শব্দটা শুনে সাব্বির একটু ভয় পায়, কেননা এই জঙ্গলে ওরা তিনজন আর এরা 8-10 জন। এরা যদি অ্যাটাক করে তাহলে বাঁচার উপায় থাকবে না, আর এদেরকে বাঁচানোর ক্ষমতাও নেই, কেননা চোর ডাকাতের বিশ্বাস করা আর নিজের পায়ে কুড়াল মারা একই কথা। চল কেটে পড়ি। সাইকেলগুলো? আরে রাখ তোর সাইকেল, জীবন নিয়ে জঙ্গল থেকে বেঁচে ফিরি তখন সাইকেলের গোডাউন কিনে দিব তোকে। ঠিক বলেছিস। সাব্বির আর ওরা পা বাড়ায় বাড়ির পথে, কিন্তু নীলের পা পড়ে যায় একটা গাছের শুকনো ডালের উপর। মরমর করে আওয়াজ হয়। কে রে ওখানে? সাব্বির, নীল আর অর্ক জোরে ছুট লাগায়, পেছনে ডাকাতরাও। ধর শালাদের। ওরা আরো জোরে দৌড়াতে লাগায়। এক সময় ক্লান্ত হয়ে থেমে যায়। ওরা মনে করে যে ডাকাতরা ওদের পিছু ছেড়ে দিয়েছে। অর্কের কাঁধে হঠাৎ কেউ হাত রাখে। দেখতে পায় ওই ডাকাতের মধ্যে কেউ একজন। অর্ক তো ভয়ে ঘেমে একাকার হয়ে গেছে। দেখ তোর পিছে সাপ। কই? তোর নানির পুটকি সই। বলেই তিনজনে মিলে ভো দৌড় দেয়। দৌড়াতে থাকে আর হাসতে থাকে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা হয়ে গেছে, তবুও রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। আর অর্ক আর নীল তো বারবার সাব্বিরের বুদ্ধির তারিফ করছে। কিরে, তুই না বিদেশে থাকিস, তাহলে এইসব কই থেকে শিখলি? আরে ইউটিউব নামক অ্যাপ্লিকেশনের বদৌলতে। কথা বলতে বলতে হাঁটতে থাকে। হঠাৎ রাস্তার মতো কিছু চোখে পড়ে। সাব্বিরের দেখতে পায় মেন রাস্তা। সাব্বির, নীল আর অর্ক তো খুশিতে নাচতে থাকে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা গাড়ি আসতে দেখা যায়। সাব্বির, অর্ক আর নীল তিনজনে গিয়ে গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। গাড়িটি থেমে যায়। গাড়িতে বোধহয় দুজন মেয়ে আছে। তাই সাব্বির এগিয়ে গিয়ে যে মেয়ে গাড়ি চালাচ্ছিল তার কাছে যায় লিফট চাওয়ার জন্য। হ্যালো, শুনছেন? দুজনে দুজনের চেহারার দিকে তাকিয়ে ভূত বলে চিৎকার দেয়। সাব্বির, অর্ক আর নীল তিনজনের দিকে তাকিয়ে ভূত খুঁজতে থাকে, কিন্তু না, কোথাও ভূত নাই। ভাই, ওনারা মনে হয় আমাদের দেখে ভূত ভাবছেন। আমাদের এক একটার যে চেহারা, যে কেউ ভয় পাবে। অর্ক আর সাব্বির দুজন দুজনের চেহারা ভালো করে দেখলো। কি জানি একটা কিছু মনে করে দুজনেই মাটিতে হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। জঙ্গলে এতক্ষণ ঘোরাঘুরি করার ফলে চেহারা, চুল, জামা কাপড়ে 12টা বেজে গেছে। তাই ওরা হাসছে যে ওদের ভূত ভাবলো। সাব্বির গাড়ির দরজা খুলে ভেতরে পানির বোতল পেল। সেটা দিয়ে তিনজন আগে চেহারা ধুয়ে নিল, পরে মেয়ে দুটোর মুখে পানি ছিটাতে লাগলো।
মেয়ে দুটোর জ্ঞান ফিরল। ড্রাইভিং সিটে বসে থাকা মেয়েটি চারদিকে একবার চোখ বোলালো, তারপর সাব্বিরকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো। সাব্বিরের শরীরে যেন কারেন্টের শক বয়ে যাচ্ছে। এই প্রথম কোনো মেয়ে এভাবে জড়িয়ে ধরায় এরকম অনুভূতি হচ্ছে। অর্ক আর নীল থ হয়ে তাকিয়ে আছে। মেয়েটি সাব্বিরকে জড়িয়ে ধরে ভয়ে রীতিমতো কাঁপছে। সাব্বির বুঝতে পারে মেয়েটি প্রচুর ভয় পেয়েছে। সাব্বির মেয়েটিকে সান্ত্বনা দেয় যে সব ঠিক আছে, তবুও মেয়েটি নাছোড়বান্দা, ছাড়তে নারাজ। সাব্বির আর কথা বাড়ালো না। অর্ক আর নীল গাড়ির পেছনে বসে পড়ে, সাথে পাশে বসে থাকা মেয়েটি। সে এখন নর্মাল, আর সাব্বির ওই মেয়েটিকে কোলে নিয়ে গাড়ি চালাচ্ছে। কথোপকথনের মাধ্যমে জানা গেল যে এরা দুজন এখানে ঘুরতে এসেছে, কিন্তু কোনো হোটেল খালি পাচ্ছে না, সব বুক করা। তাই অন্য হোটেলের সন্ধানে যাচ্ছিল। আর রাস্তায় কি হলো আপনারা তো জানেনই। সাব্বির গাড়ি চালাচ্ছে, কোলে বসে রয়েছে মেয়েটি। চাঁদের আলো মেয়েটির মুখে এসে পড়েছে। সাব্বির এতক্ষণ মেয়েটির মুখের দিকে তাকালো। জ্যোৎস্নার আলোয় মুখটি মেখে রয়েছে, ফর্সা মুখের মাঝে নাক আর গাল লাল হয়ে আছে, হয়তো এখনো ঘুরে রয়েছে। মেয়েটি একটি শব্দ উচ্চারণ করেনি এখন পর্যন্ত। সাব্বিরের কেমন যেন ভালো লাগা কাজ করছে মেয়েটির প্রতি। হাওয়ায় মেয়েটির চুলগুলো উড়ছে। অর্ক আর নীল মেঘার সাথে গল্প করছে, আর হিয়া সাব্বিরের কোলে আছে। সাব্বির গাড়ি নিয়ে সোজা তাদের বাড়িতে আসলো। মেঘাকে বলে দিয়েছে যে চাইলে তারা এখানে থাকতে পারে। গাড়ি থেকে ওরা নেমে গেল। সাব্বির হিয়াকে কোলে নিল। মেয়েটির শরীর হাত দেয়া মাত্রই সাব্বির বুঝতে পারলো যে হিয়া প্রচন্ড জ্বর এসেছে। বাড়িতে প্রবেশ করার পর সাব্বির কোলে মেয়েটিকে দেখে ওই দুই মামাতো বোন যেন রাগে ফুঁসতে থাকে। ওর নানি ইশারায় জিজ্ঞেস করে যে কে। সাব্বির ওদেরকে সব খুলে বলে। নানি ও মামারা তিনজনকে জঙ্গলে যাওয়ার জন্য বকে কিছুক্ষণ পরে মেয়েটিকে ওর মামির কাছে দিয়ে চলে আসে। সাব্বির যখন হিয়াকে কোল থেকে নামিয়ে দেয় তখন হিয়া পিটপিট করে তাকায়। সাব্বির চলে আসে রুমে, ব্যাগ থেকে ফার্স্ট এইড কিট থেকে কিছু মেডিসিন নিয়ে মামিকে দিয়ে আসে। রুমে এসে গোসল করে সাব্বির খেয়ে নেয়। সারাদিন ক্লান্তিতে সাব্বিরের ঘুম চলে আসে, সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে সাব্বির পুকুর পাড়ে গিয়ে বসে। ঘাট বাঁধা পুকুর। সাব্বির ভাবে যে গোসল করে নেওয়া যাক। সাব্বির নেমে ডুব দেয়। ডুব দিয়ে যখন ওঠে তখন তার সামনে হিয়াও ওঠে। দুজনের চোখাচোখি হয়ে যায়। হিয়া চিৎকার দেওয়ার জন্য মুখ খুলতে নিলে সাব্বির হিয়ার ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিয়ে নেয়। হিয়া প্রথমে জোর খাটালেও পরে নিস্তেজ হয়ে যায়। আপনারা ভাবছেন তো সাব্বির কেন এমনটা করলো? এই অবস্থায় যদি মেয়েটি চিৎকার দেয় তাহলে কেউ চলে আসলে দুজনকে নিয়ে অনেক বাজে কথা বলবে। গ্রামের ব্যাপার তো জানেনি, সবাই কম বেশি সাব্বিরের হিয়াকে শান্ত হতে দেখে ছেড়ে দেয়। তখনই কিছু পড়ে সাব্বিরের গালে। সাব্বির বলদের মতো থ হয়ে চেয়ে রয় আর ভাবতে থাকে কাল রাতে কোলে বসেছিল তখন কিছু না, আর এখন ক্ষেত। এই তুমি গেও খ্যাত, সাহস কি করে হয় আমার শরীরে টাচ করার? তোমার স্ট্যাটাস কি? 2 টাকার ফকির বলেই হিয়া চলে যায়। সাব্বির ভাবে আসলেই কি স্ট্যাটাস আমার, ভেবে একটা মুচকি হাসি দেয়। সাব্বির এখানে আসার পর এখানকার মানুষের মতো ড্রেস আপ করে ঘুরে বেড়ায়, তাই হয়তো হিয়া তাকে ক্ষেত ভেবেছে। সাব্বির দুপুরে লাঞ্চের টাইমে আর হিয়ার সামনে যায়নি। থাপ্পড়গুলো সাব্বির হজম করলেও ক্ষেত কথাটা তার মাথায় বাজছে। আমেরিকায় থাকাকালীন কত মেয়ে তার পেছনে ঘুরেছে শুধু তার স্টাইল আর লাইফ স্টাইল দেখে, আর এখানে এসে সে ক্ষেত বনে গেল। মিস ইগো, তুই জানো না এই সাব্বির কোন লেভেলের স্ট্যাটাস ওয়ালা খ্যাত? বিকেলে সাব্বির বাগানে বসে আইফোন বের করে গান শুনছে, কানে হেডফোন লাগে। তখন হিয়া আর মেঘার সাথে নীল আর অর্ক। ও মাই গড, ব্র্যান্ড নিউ মার্সিডিজ গাড়ি, তাও আবার এই গ্রামে, কিভাবে সম্ভব? কেন, গ্রাম বলে কি এখানে দামি গাড়ি আনা নিষেধ নাকি? আমি কি তাই বলেছি? মানে এখানে এত দামি গাড়ি কে ইউজ করে? সাব্বির ভাই। কি? মেঘা আর হিয়ার দাঁতের নিচের পাটি ঝুলে পড়েছে এই কথা শুনে। ওই খ্যাতের গাড়ি এটা? অবিশ্বাস্য। বিশ্বাস না হলে ওকে জিজ্ঞেস করে দেখেন।
চলো জিজ্ঞাসা করি। হ্যালো মিস্টার লুঙ্গি। সাব্বিরের কানে হেডফোন, তাই শুনতে পায়নি। এবার হিয়া সাব্বিরের হেডফোন খুলে ফেললো টান দিয়ে। এই যে কথা কি কানে যায় না তোর? কি সব অসভ্যতাম করছেন আপনি? আমার হেডফোন খুললেন কেন? বেশ রাগ নিয়ে কথাটা বলল। আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম যে ওই গাড়িটা কি তোমার? না, আমার না তো। ও যে বললো যে আপনার গাড়ি। ও মিথ্যা বলেছে, এটা ওর গাড়ি। বলেই সাব্বির উঠে চলে গেল। হিয়া আর মেঘা রাগের লুক নিয়ে তাকিয়ে আছে অর্কের দিকে। আরে আরে, এভাবে চেয়ে আছেন কেন? খেয়ে ফেলবেন নাকি? হ্যাঁ, তোমার মাথাটা চিবিয়ে খাবো। নিজের গাড়িকে অন্যের বলে দাবি করো কেন? হ্যাঁ, অর্ককে সাব্বির যাওয়ার সময় চোখের ভাষায় সব বুঝিয়ে দিয়েছে। এমনি মজা করলাম। তোমার মজার গুষ্টি গিলাই। আর ওর ভাব সাব দেখে মনে হয় যেন কোন নবাবজাদার ছেলে, কিন্তু গ্রামের খ্যাত। বলেই হিয়া হাসতে থাকে। সাব্বির চায় না যে কেউ তার আভিজাত্যকে ভালোবাসুক। সে চায় এমন কেউ তাকে ভালোবাসুক যে সুখে দুঃখে সবসময় পাশে থাকবে। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেছে। হিয়া এই কয়েকদিনে সাব্বিরকে বিভিন্নভাবে অপমান করেছে, কিন্তু সাব্বির কোনো প্রতিবাদ করেনি। অবহেলা অপমান সহ করেছে। সে ইচ্ছে করেই এমনটা করেছে। নিজেকে এই বাড়ির কাজের লোকের মতো উপস্থাপন করেছে। সাব্বির দেখতে চায় মানুষ কতটা নিচে নামতে পারে। এই কয়েকদিনে মেঘার সাথে অর্কের খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। হিয়া কেমন যেন একঘেয়ে। মেঘা মেয়েটার মাঝে অহংকার বোধ খুব কম, কিন্তু হিয়া সে তার বাবার টাকার গরম দেখায়। তার বাবার নেহাত অনেক বড়লোক হতে পারে, কিন্তু সাব্বিরের বাবার কাছে হাতের ময়লা মাত্র। আর সাব্বিরের বাবা তার সমস্ত প্রপার্টি সাব্বিরের নামে ছোটবেলা থেকেই লিখে দিয়েছে। আজ হিয়াও মেঘা চলে যাবে, তাই অর্ক তাদের এগিয়ে দিয়ে গেছে। সাব্বিরও আজ রওনা দেবে। সাইফুল তার ফুপুর বাসায় গেছে, সেখানে যাবে। একদিন থেকে অফিসের কাজ সেরে নেবে। সাব্বির সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয় গাড়ি নিয়ে। পথ অনেকটা সিলেট থেকে ঢাকা। সাব্বির গাড়ি চালাতে চালাতে সন্ধ্যা হয়ে গেছে, আর একটু পথ বাকি। হ্যালো, কই তুই? এই তো ঢাকা এসে গেছি, আর একটু পথ বাকি। ঢাকা কলেজের সামনে দেখ, নীল হিজাব পরিহিতা একজন মেয়ে দাঁড়িয়ে আছে, ওকে সাথে নিয়ে আয়। আরে কিসের মেয়ে? কার মেয়ে? নাম্বার তোকে টেক্সট করে দিচ্ছি, ওকে নিয়ে আসিস। ও তোকে ঠিকানা দিবে। আচ্ছা। সাব্বির চলে যায়। কলেজের সামনে সত্যি একটা মেয়ে দাঁড়িয়ে আছে, নীল হিজাব পরা। আমি ওই নাম্বারে ফোন দিলাম। মেয়েটি ফোন বেজে উঠল। আমি মেয়েটির সামনে গাড়ি থামালাম। মেয়েটি একটু অবাক হয়ে এত দামি গাড়ি দেখে। আপনি ভেতরে চলে আসুন। আপনি সাব্বির? জি। মেয়েটি ভেতরে এসে বসলো। মেয়েটি শুধু ঠিকানা বলছে, আর আমি সেই ঠিকানা অনুযায়ী গাড়ি চালাচ্ছি। আপনি কি কথা কম বলেন না আমাকে দেখে আনকমফোর্টেবল ফিল করতেছেন? আরে না না, আমি কি একবারও বলেছি সেই কথা? আসলে আমি মানুষের সাথে একটু কম কথা বলি। বাট আমার নাম জানতে চাইলেন না? ও সরি, জিজ্ঞাসা করা হয়নি। আমার নাম ছোয়া। ও নাইস নেম। তো আপনি লেখাপড়া করেন না জব করেন? না, লেখাপড়া শেষ করেছি। এখন বাবার ছোটখাটো একটা কোম্পানি আছে, সেখানে জয়েন করব। ও ভালো তো। তো আপনার বাবা মা কোথায় থাকে? ওনার গ্রামে থাকেন। তো আপনি ঢাকাতে কি করেন? আর এই গাড়ি কি আপনার? না, আমার এক বন্ধুর। কথা বলতে বলতে সাব্বির সাইফুলের ফুপুর বাড়ি চলে আসে। সাইফুলের ফুপুরাও আমেরিকাতে থাকেন, মাঝে মধ্যে এখানে আসেন, তাই সাব্বিরকে খুব ভালো করে চিনেন। সাব্বির মার বাড়িতে ঢুকে ফুপুর সাথে গল্পে মেতে ওঠেন, আর ফুপুকে বলে দেয় যেন কেউ তার পরিচয় সম্বোধন না জানতে পারে। ফুপু বলে যে ঠিক আছে। সাব্বির বাড়িটা ভালো করে দেখে নেয় ঘুরে ঘুরে। গ্রাম আর শহরের মিশ্র একটি বাড়ি। এখানকার বাতাস খুব পরিষ্কার। সাব্বির ছাদে চলে যায়, সেখানে গিয়ে দোলনায় বসে বসে একটা সিগারেট ধরায়। এইটা তার নিত্যদিনের অভ্যাস। সিগারেট টানতে থাকে আর ভাবতে থাকে সেই দুনিয়ার টাকাই সব। টাকা আছে তো মানুষের মূল্য আছে, টাকা নেই তো মানুষের মূল্য নেই। এর জন্যই বোধ হয় গ্রিকরা বলে যে মানি ইজ দ্য সেকেন্ড গড ইন দিস ইজ ওয়ার্ল্ড।
সাব্বির যখন এইসব আকাশ পাতাল ভাবতে ব্যস্ত তখন কারোর উপস্থিতিতে সাব্বিরের ধ্যান ভাঙে। চেয়ে দেখে যে সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে বললে আল্লাহ পাপ দেবে, একেবারে জান্নাতের হোর। মনে হয় সব সৌন্দর্য ওর জন্যই। চেহারায় রাগের ছাপ বিদ্যমান। সাব্বির কিছু জিজ্ঞেস করবে তার আগে সাব্বিরের হাত থেকে সিগারেটটি কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। সিগারেট খান কেন? হ্যাঁ, ছ্যাঁকা খাইছেন না ব্যাকা হইছেন না মনে সুখ নাই? গলার আওয়াজ শুনে বুঝতে পারে যে এটা সোয়া। সাব্বির একটা ঘোরের মধ্যে চলে যায়। এই যে মিস্টার, কোনটার উত্তর দেব? বলেন যে সিগারেট খান কেন? এমনি মন ভালো থাকলে। এই, এটা কোনো উপলক্ষ হলো সিগারেট খাওয়ার? আমি তো এই জন্যই খাই। আর খাবেন না। কেন? আমি বলছি তাই, আর কোনো কথা শুনতে চাই না। সাব্বির এখন কি বলবে তা ভেবে না পেয়ে হ্যাঁ সূচক মাথা নাড়ায়। রাতে খেতে বসে সাব্বির ও সবাই টিভিতে খবর চলছিল। অনেকদিন ধরে বাংলাদেশের বিজনেসম্যান ইন্ডাস্ট্রিতে একটি নাম সবচেয়ে বেশি জনপ্রিয়, আর তা হলো মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি। এই কোম্পানি শুধু বাংলাদেশ নয়, আমেরিকা সহ আরও 35টি দেশে এদের শাখা আছে। এখন প্রশ্ন হলো এই কোম্পানির নতুন সিইওকে নিয়ে। সবার সব আশায় পানি ঢেলে দিলেন হাবিব মির্জা। তিনি তার ছেলেকে সিইও ঘোষণা করলেন। কেউ জানতো না যে তার ছেলে আছে, আর আমাদের সূত্র থেকে জানা গেছে যে সিইও সাহেব বর্তমানে এই দেশেই আছেন। সাব্বির খবর দেখছিল, আর সাইফুল আর ওদের ফুপুও। সাইফুল আর তার ফুপু তো জানে যে কে সেই শিউ। খালা, তোমাকে বলেছিলাম না অনেক বড় কোম্পানি, আমি এই কোম্পানিতেই অ্যাপ্লাই করেছি। সাব্বির ছোঁয়ার দিকে একবার তাকায়। ভালো তো কবে করেছেন? এই তো গতকাল। ও আপনার চাকরি হয়ে যাবে, চিন্তা করবেন না। এমন ভাবে বলছেন যেন আপনি সিইও। সাব্বির একটু ঘাবড়ে গেল। এই মেয়ে কি করে জানলো যে আমি সিইও না, খালি এমনি বলেছে? আরে আপনি ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি তো মজা করছিলাম। খাওয়া শেষ করে সাইফুল আর সাব্বির চলে গেল গাড়ি নিয়ে। উদ্দেশ্য ম্যানেজারের সাথে দেখা করা। সাব্বির গাড়ি চালাচ্ছে আর সাইফুলের সাথে টুকিটাকি কথা বলছে। মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে গাড়ি থামালো। আজ অফ ডে, তাই পুরো অফিস খালি বললেই চলে। সাব্বির আর সাইফুল অফিসে প্রবেশ করেছে। এই, কে আপনারা? এভাবে অফিসে ঢুকছেন কেন? কাজ আছে তাই। কিসের কাজ আর কে আপনারা? আমি এই অফিসের মালিক। আর কিছু জানতে চান? সাইফুল ম্যানেজারকে কল দেয়। আর মজা করার টাইম পেলেন না? কোথা থেকে হুট করে এসে বলছেন যে আপনি অফিসের মালিক? কি হয়েছে এখানে? সাব্বিরকে এখানে দেখে ম্যানেজার অবাক হয়। ম্যানেজার জানে যে বর্তমান সিইও সাব্বির মির্জা, কিন্তু সে জানতো না যে সাব্বির মির্জা বাংলাদেশে এসেছে। ম্যানেজার সালাম দেয় সাব্বিরকে। আসসালামু আলাইকুম স্যার, আপনি এখানে আসতে গেলেন কেন? আমাকে বলতেন, আমি গাড়ি নিয়ে আপনাকে নিয়ে আসতাম। দারোয়ান এতক্ষণে বুঝতে পেরেছে যে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে সিইও সাব্বির মির্জা। সরি স্যার, আসলে আমি আপনাকে চিনতে পারিনি। আসলে কখনো আপনাকে দেখিনি তো স্যার, প্লিজ আমাকে মাফ করে দেন। আরে আরে কি করছেন আপনি? আমার বাবার বয়সী। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, এখানে ক্ষমা চাওয়ার কি আছে? উঠুন। আসলেই স্যার, আপনি অনেক বড় মনের মানুষ। সাব্বির ম্যানেজারকে নিয়ে অফিসে ঢোকে। অফিসটা ভালো করে দেখে নেয়। অফিসে সিইওর চেম্বার ফাঁকা। সাব্বির সিইওর চেম্বারে বসে আর ম্যানেজারকে বলে নিয়োগের কাগজপত্রগুলো দেখাতে। ম্যানেজার নিয়োগের কাগজ অর্থাৎ যারা যারা আবেদন করেছে তাদের সবার লিস্ট নিয়ে আসে। সাব্বির পুরোটা চেক করে, সোয়ার নাম খুঁজে পায়, সাথে অ্যাপ্লিকেশনটাও পায়। ম্যানেজার সাহেব, এই মেয়েটার চাকরি যেন হয়, ওকে ইনফর্ম করে দিবেন। ওকে স্যার। কফি আনার ব্যবস্থা করুন। সাব্বির, আমি আসি, একটু কাজ আছে, তোর গাড়িটা নিয়ে গেলাম। ওকে যা। সাইফুল চলে গেল। সাব্বির অফিসের কাজগুলো চেক করতে থাকে, সব হিসেব ঠিক আছে। আসলে ম্যানেজার অনেক সৎ, তাই সাব্বিরের বাবা ওনাকে অনেক বিশ্বাস করেন, তাই তো ওনার দায়িত্বে সবটা রেখে যান। কাগজগুলো চেক করতে আর অফিসে বাকি সব দেখে সাব্বির বেরোতে নিলে। আপনার গাড়িতে সাইফুল সাহেব নিয়ে গেছেন, আমার গাড়ি নিয়ে আপনাকে ড্রপ করে দিচ্ছি, চলেন।
সাব্বির প্রথমে মানা করে, পরে ম্যানেজার জোর করায় সাব্বির রাজি হয়। সাব্বির গাড়িতে বসে ম্যানেজার সাহেবের গাড়ি চালাতে থাকে। দূর থেকে ব্যাপারটা একজন লক্ষ্য করে, সেটা আর কেউ নয়, স্বয়ং হিয়া। সে এমন কিছু দেখবে ভাবতে পারেনি। সে অবাকের চরম পর্যায়ে আছে, কেননা তার বাবা আর কেউ না, ম্যানেজার সাহেব। হিয়া এখানে এসেছিল তার বাবার কাছে। তখনই দেখতে পেল যে সাব্বির গাড়িতে উঠতেছে আর তার বাবা দরজা খুলে দিচ্ছে। হিয়া ভাবতে থাকে, কে সাব্বির যে তার বাবা ওকে গাড়িতে বসিয়ে ড্রাইভারের মতো চালাচ্ছে, আর এই খ্যাত এত বড় কোম্পানির অফিসে কি করে? এসব ভাবতে ভাবতে গাড়ি ছেড়ে দেয়। হিয়া পেছনে দাঁড়িয়ে ভাবতে থাকে, ওই দিন অর্ক বলল যে মার্সিডিজ গাড়িটা সাব্বিরের, আবার আজ তার বাবা এত বড় কোম্পানির ম্যানেজার হয়ে সামান্য ওই খ্যাতের ড্রাইভার হয়ে গাড়ি চালাচ্ছে। হিয়া ভাবে যে দারোয়ানকে জিজ্ঞেস করবে, তাই দারোয়ানের কাছে যায়। এই দারোয়ান, এই মাত্র আমার বাবার সাথে যে ছেলেটা গেল সে কে? কার কথা বলছেন ম্যাডাম? স্যারের কথা? কে স্যার? কিসের স্যার? ওই ফকিন্নির বাচ্চাকে স্যার বলিস কেন? মাফ করবেন ম্যাডাম, আপনি হয়তো জানেন না যে উনি কে, আর জানলে আপনি ওনাকে এইসব বলতেও হাজারবার ভাবতেন। হিয়ার ফোনে কল আসে। হিয়া চলে যায় না শুনেই যে সাব্বির আসলে কে। সাব্বিরকে ম্যানেজার সাহেব বাড়িতে ড্রপ করে দেয়। ম্যানেজার সাহেব চলে যান আর সাব্বির বাসায় এসে সোজা রুমে যায়, গিয়ে গোসল করে নেয়। তারপর ব্যাগ থেকে ল্যাপটপটা বের করে নেয় আর তার আব্বুকে ভিডিও কল দেয়। আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। তো আজকে সূর্য কোন দিকে উঠেছে যে তুই কল দিলি? কেন বাবা, পূর্ব দিকেই তো উঠেছে। আর আমি কি তোমাকে কল দিতে পারি না নাকি? আরে বাবা, আমি কি সেই কথা একবারও বলেছি তুই আমার একমাত্র ছেলে, তুই কল দিবি না তো কে কল দিবি বল? তো বল, কেমন কাটছে সময়? হেব্বি। আজকে অফিসে গিয়েছিলাম, পরশু জয়েন করব। আর ফাইলগুলো অর্ধেক চেক করেছি, আরও কিছু বাকি আছে, ওইগুলোও চেক করে ফেলবো। আর আমার অ্যাকাউন্টে কিছু টাকা ট্রান্সফার করো। কেন? আমার অ্যাকাউন্ট তো তুই জানিসই, তুই বের করে নে। না বাবা, তুমি দাও। আমার অ্যাকাউন্টে মাত্র 90 কোটি টাকা আছে, আরও 200 কোটি টাকা ট্রান্সফার করে দাও। আচ্ছা, আর কোনো কিছু প্রয়োজন হলে আমাকে জানাস, আর বাড়িতে পৌঁছে তোর আম্মুর সাথে কথা বলিয়ে দেব। আচ্ছা বাবা, নিজের যত্ন নিও, আমি শীঘ্রই চলে আসব। আচ্ছা বাই। বলেই কল কেটে দেয়। সাব্বির খেয়াল করেনি যে দরজায় কেউ দাঁড়িয়ে আছে। দরজায় তাকিয়ে দেখে যে সোয়া দাঁড়িয়ে আছে। সোয়া কি তাহলে সাব্বিরের কথাগুলো শুনতে পেয়েছে? আরে আপনি আসুন ভেতরে, দরজায় দাঁড়িয়ে আছেন কেন? আপনার বাবা মা আছে সেটা বলেননি তো? সাব্বির যেন হাঁপ ছেড়ে বাঁচলো, মানে সোয়া কিচ্ছু শুনতে পায়নি। ও, ওনারা গ্রামে থাকেন, আপনার সাথে একদিন পরিচয় করিয়ে দিবনি। খালা আপনাকে খেতে রাখছেন, আপনি যান, আমি আসছি। আরে বাস, আপনি এত দামি ল্যাপটপ ব্যবহার করেন? আম্মুকে কতবার বললাম একটা ল্যাপটপ কিনে দিতে, কিন্তু দিচ্ছে না। বলছে যে কিছুদিন পরে কিনে দিবে, কিন্তু কিছুদিন আর যেন শেষ হচ্ছে না। সাব্বির জানে যে সোয়া খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করে। ওর কাছে যেখানে কয়েকশো কোটি টাকাও কিছু না, সেখানে সোহার কাছে সামান্য ল্যাপটপটাই অনেক কিছু। এইদিকে আসুন, বসুন। আপনার চাকরির কি খবর? কিছু জানাইনি এখনো। মানে কিছু বলেনি এখনো? রেগে যাচ্ছেন কেন? মনে হয় হবে না? সামান্য গরিব ঘরের সন্তান আমি। আমার না আছে মামা খালুর রেপুটেশন, আর না আছে টাকা যে চাকরিটা হবে আমার, তাই সবটা উপরওয়ালার উপর ছেড়ে দিয়েছি। আপনার চাকরি হবে, আলবাত হবে। আপনার চাকরি হবে না তো কার চাকরি হবে? ধন্যবাদ, কিন্তু তবুও। কোনো কিন্তু না, আপনি যান, খাবার খান, আমি একটু আসছি। সাইফুল চলে এসেছে, তাই সাব্বির গাড়ি নিয়ে বেরিয়ে যায়। একটা জিনিস কিনে আবার বাড়িতে ফিরে আসে। আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি কখন থেকে বসে আছি খাবার নিয়ে। এত রাতে কেউ বাড়ির বাইরে যায়? একটু বাইরে গিয়েছিলাম, চলুন আমি খেয়ে নিচ্ছি। সোয়া সাব্বিরের হাতে একটা প্যাকেট লক্ষ্য করে। সাব্বির খাবার খেয়ে রুমে চলে যায়। একটু পর সোয়ার মোবাইলে একটা মেসেজ আসে।
সোয়া মেসেজটা ওপেন করে খুশিতে নাচতে থাকে। সোয়া কাঁদছে, কিন্তু এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না সুখের কান্না। সোয়ার চেঁচামেচির আওয়াজ শুনে সবাই বেরিয়ে আসে। সাব্বির তো বেকুব হয়ে গেছে যে এই মেয়ে কেন কাঁদছে, আবার কি হলো? কিরে মা, কাঁদছিস কেন? কোনো সমস্যা হয়েছে? সোয়া দৌড়ে গিয়ে ফুপুকে জড়িয়ে ধরে আর ফুপিয়ে কাঁদতে থাকে। ফুপু, আমার চাকরি হয়ে গেছে। কি বলছিস মা? হ্যাঁ ফুফু, মাত্র অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলাম। ও এত গুড নিউজ তো কাদার কি আছে? আর আপনার জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আরেকটা সারপ্রাইজ মানে? সাব্বির সোয়ার সামনে একটি বড় প্যাকেট ধরে আর সোয়ার বাচ্চাদের মতো প্যাকেটটা নিয়ে খুলতে থাকে। সোয়া প্যাকেটটা খুলে দেখে যে একটা অ্যাপেল কোম্পানির দামি ল্যাপটপ। সোয়া আবেগে আপ্লুত হয়ে সাব্বিরকে জড়িয়ে ধরে। সবাই তাকিয়ে আছে দুজনের দিকে। সাব্বির লজ্জায় পড়ে গেছে। অন্যদিকে সোহাও কোনো ধারণা নেই চারপাশে কি হয়ে যাচ্ছে। ফুপু তো মুচকি হাসি দিয়ে চলে গেলেন। সাব্বির সোয়াকে আস্তে আস্তে বলে, ছোঁয়া, এই ছোঁয়া, কি হচ্ছে? এইভাবে জড়িয়ে ধরার মানে কি? দেখো সবাই কিভাবে তাকিয়ে আছে। সোয়া এতক্ষণে জ্ঞান হলো, তাই তাড়াতাড়ি সাব্বিরকে ছেড়ে দিল। সরি, আই এম রিয়েলি সরি। আসলে আমি কোনো দিন এরকম গিফট পাইনি তো, আর আজ চাকরিটা হয়ে গেছে তাই খুশিটা সামলাতে পারিনি। কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি, কিন্তু চারপাশের মানুষ তো, ফুপু আর সাইফুল তো কি না কি ভেবে নিয়েছে। আসলে লজ্জায় নাক আর গাল লাল হয়ে গেছে। ওই স্যার বলতে হবে না, বুঝতে পারছি। কিন্তু আমি আপনার থেকে গিফটটা নিতে পারবো না। সাব্বিরের কেন যেন অনেক খারাপ লাগলো। কেন, পছন্দ হয়নি? না অন্য কালার পছন্দ? না আরো দামি ল্যাপটপ লাগবে? আমি কি বলেছি একবারও সেই কথা? তো আমার জানা মতে ল্যাপটপটির দাম 1.5 থেকে 2 লক্ষ টাকা। আপনি এত টাকা কোথা থেকে পেলেন যে 2 লক্ষ টাকা দিয়ে ল্যাপটপ গিফট করলেন? সাব্বির এখন কিছুটা বলবে ওর ব্যাপারে, না হলে সোয়া গিফট নিবে না। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার অ্যাকাউন্ট থেকে 2 থেকে 4 লক্ষ টাকা গায়েব হয়ে গেলেও আমার বোঝার ক্ষমতা থাকে না। আর এত সামান্য 2 লক্ষ টাকা, আমার সম্পর্কে আপনি কিছুই জানেন না। চাইলে ফুপুর কাছে জিজ্ঞাসা করতে পারেন। আর ল্যাপটপটা না নিলে আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এই বলে সাব্বির চলে যায় আর সোয়া ঠাই হয়ে দাঁড়িয়ে থাকে। নিয়ে নে, ও যখন গিফট করেছে নিয়ে নে। আর ওর সম্পর্কে তুই কিছুই জানিস না, কিন্তু শীঘ্রই জানতে পারবি। কে উনি খালা? জানতে পারবি, সময় আসতে দে। বলেই ফুপু চলে গেলেন। সোয়ার মাথা চুলে হাতাচ্ছে আর ভাবছে, কে সাব্বির? তাতে আমার কি? যাই হোক, মানুষটা যথেষ্ট ভালো। সোয়ার কালকে জয়েনিং ডেট। সোয়ার সব গোছগাছ করে রাখে। সকালে সবাই নাস্তা করে নেয়। সোয়া, সাব্বির আর সাইফুল একসাথে রওনা দেয়। সাব্বির সোয়াকে অফিসে অবধি ড্রপ করে দেয়, তারপর এয়ারপোর্টে যায়। 2টা মার্সিডিজ আর একটা লিমুজিন লম্বা জিপ অর্ডার দিয়েছিল, ওইগুলো আনতে যায়। সাথে কিছু গার্ড নিয়ে যায়। এয়ারপোর্টে ভিআইপি কাউন্টারে দিয়ে ভেতরে ঢুকে একটা কার্গো প্লেনে গাড়িগুলো এসেছে। গার্ডরা গাড়িগুলো নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসে। সাব্বিতে ঢাকায় কয়েকটা বাংলো আছে, ওইখানে যাবে গাড়িগুলো রাখতে। এয়ারপোর্ট থেকে যখন বের হয় তখন একটা ভিআইপি ব্যাপার স্যাপার তৈরি হয়। সাব্বিরের সামনে একটা গাড়ি, পেছনে 2টা গাড়ি। অনেকে দেখেছে তাকিয়ে। এখানে আরো কেউ দেখেছে যা সাব্বিরের অজানা, সে হলো হিয়া ও মেঘা। মেঘা গাড়ির ভেতরে সাব্বিরকে দেখতে পায়। গাড়িগুলো প্রচন্ড গতিতে সামনে দিয়ে চলে যায়। হিয়া দেখতে পায়, কিন্তু কেউ শিওর না যে এটা সাব্বির, কেননা সাব্বিরের সাথে এই ভিআইপির ফ্যাসিলিটি যায় না। মেঘা, তুই কিছু দেখেছিস? আগে বলছো, তুই কি কিছু দেখেছিস? সাব্বিরকে দেখলাম গাড়িতে। আমিও তো দেখলাম। কে সাব্বির যে ওই দিন বাবা ওকে নিজে গাড়ি ড্রাইভ করে নিয়ে গেল, আবার আজকে এয়ারপোর্ট থেকে ভিআইপি ভাবে গাড়ি নিয়ে বেরিয়ে গেল? আমার মাথায় কিচ্ছু যাচ্ছে না। আমারও। বাট হিয়া, তুই অনেক পস্তাবি। কেন? সেটা সময় বলে দেবে। সাব্বির বাংলোতে পৌঁছে গেছে। গার্ডদের
থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়ে চলে যায় ফুপুর বাসায়। কাল সাব্বির সিইও হিসেবে আসন গ্রহণ করবে। মিডিয়াকে ব্যাপারটি জানিয়ে দেয় সাইফুল। সাব্বির বাসায় পৌঁছানোর পথে সোয়াকে অফিস থেকে পিক করে নেয়। সোয়াকে কেন যেন মন মরা দেখাচ্ছিল। সাব্বিরের থেকে ব্যাপারটি লুকায় না, ও ঠিক ধরে ফেলে। সাব্বির জিজ্ঞেস করে, কিন্তু সোহা বলে না। সাব্বির বাড়িতে আসে এবং খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে আজ সাব্বিরের বাবার কথা রাখার দিন। আজ সাব্বির বাংলাদেশে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির দায়িত্ব নেবে। সোহাকে ডাক দেয় সাব্বির। ও যেতে অনীহা প্রকাশ করে, বলে যে ও আর চাকরি করবে না। অফিসে কে কি বলেছে তোমাকে? কেউ কিছু বলেনি। সত্যি করে বলো, কে কি বলেছে? ম্যানেজারের মেয়ে। কি? ম্যানেজারের মেয়ে কি বলেছে? আমাকে অপমান করেছে থার্ড ক্লাস বলে। আজকে ওর একদিন তো আমার একদিন। মানে আপনি কি মজা করবেন? ওনাদের অনেক ক্ষমতা, মির্জা গ্রুপের ম্যানেজারের মেয়ে বলে কথা। বাপেরও বাপ আছে, আজ সেটা দেখবা। সোহা কিছু বুঝতে পারছে না কি হতে চলেছে। তুমি রেডি হও, আজকে আমার সাথে অফিসে যাবা। দেখি কার এত সাহস। সাইফুল রেডি হয়ে নে। সাব্বির রুমে চলে যায় আর কিছুক্ষণ বাদে বেরিয়ে আসে। একটি কালোর ভিতরে নীল টাক্সিডো পরনে, চুলগুলো স্পাইক করা, আর হাতে দামি রোলাক্স ঘড়ি আর দামি লেদারের শু। কালোর ভিতরে সাব্বিরকে একেবারে ম্যান ইন ব্ল্যাক মনে হচ্ছে। সোহা হা হয়ে দেখছে। সাব্বির ওর সামনে এসে তুড়ি বাজায়। মশা ঢুকবে তো মুখে। মানে আমি কিছু বুঝতে পারছি না। বুঝতে হবে না, দেখে যাও। সাইফুল তোর হইছে? ইয়া ম্যান, আই এম রেডি। সাইফুলও কালো ব্লেজার, কালো সাদা সানগ্লাস আর কালো জুতো পরেছে। ওকে ঋত্বিক রোশনের চেয়ে কম লাগছে না। সোয়া খালি দেখেই যাচ্ছে। সাইফুল গাড়ি নিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। অফিসে যেতে হলে ওদের অফিসের সামনে দিয়ে যেতে হবে, তাই সাইফুল কল দিয়ে গার্ড সহ গাড়ি নিয়ে আসতে বলে। গাড়িগুলো সামনে সিরিয়ালে দাঁড়ায়। সাব্বির গাড়ি থেকে নামে আর সোহার হাত ধরে ওকেও নিয়ে যায়। লিমোনিজে নিয়ে বসায় আর সাব্বির আর সাইফুলও বসে পড়ে। সাব্বির আর সাইফুল হাসছে সোহার চেহারা দেখে। ওর চোখগুলো সহ চেহারা দেখার মতো। ও ভাবছে হচ্ছেটা কি, সাব্বির কে, আর এইসবের মানেটা কি, আর আমরা কোথায় যাচ্ছি। গাড়ি এসে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সামনে এসে থামলো। চারদিকে গাড়িকে ঘিরে দাঁড়ালো হাজার হাজার মানুষ আর সাংবাদিক রিপোর্টাররা। সবার চোখ গাড়ির দিকে, আর সোহার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সে ভাবছে কি হচ্ছে তার চোখের সামনে। আর কে সাব্বির? সাব্বির দেখলো ম্যানেজার আর অফিসের উচ্চ পদস্থ স্টাফরা অফিসের গেটে দাঁড়িয়ে আছে ফুলের তোড়া হাতে নিয়ে। সাব্বির গাড়ি থেকে নামে। দুজন গার্ড এসে লিমোনিজের দরজা খুলে দেয় আর বাকি গাড়িগুলো থেকে গার্ডরা নেমে আসে, সবার হাতে রিভলভার। সাব্বির লুক দিয়ে আগেই বলেছিল, একটি কালোর ভিতর নীল ট্যাক্সিডো পরনে, চুলগুলো স্পাইক করা আর হাতে দামি রোলাক্স ঘড়ি আর দামি লেদারের শু। কালোর ভিতরে সাব্বিরকে একেবারে ম্যান ইন ব্ল্যাক মনে হচ্ছে। সাব্বিরকে রিপোর্টাররা ঘিরে ধরে আর গার্ডরা সাব্বিরকে প্রোটেকশন দিচ্ছে। সোহা শুধু দেখে যাচ্ছে। সাইফুল সহ সোহাও সাব্বিরের পেছন পেছন যায়। সোহা ভালো করে তাকিয়ে দেখে এটা সেই অফিস যেখানে সে জব করে, মানে মির্জা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আজকের দিনটা সোহার শক্টের উপর যাচ্ছে। সাব্বির এগিয়ে গেলে ম্যানেজার সহ সবাই সাব্বিরকে স্বাগতম জানায়। উচ্চ পদস্থ স্টাফদের সাথে শেক হ্যান্ড করে এর মধ্যে একটি চেনা মুখ শেক হ্যান্ড করার জন্য হাত বাড়িয়ে দেয়, কিন্তু সাব্বির হাত মেলায় না। কেননা এ আর কেউ না, হিয়ার চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসার উপক্রম। সে ভাবছে সাব্বির তাহলে এত বড় কোম্পানির সিইও, আর সোহাও একই কথা ভাবছে, কিন্তু দুজনের মনে একই কথা সাব্বির কেন আগে বলেনি। সাব্বির এগিয়ে যায়। ম্যানেজার সহ সকল উচ্চ পদস্থ কর্মকর্তা সহ মির্জা গ্রুপের বাংলাদেশ শাখার সকল শেয়ার হোল্ডাররা সাব্বিরের পিছু পিছু গেল। অফিসের বর্ণনা দেই।
50 তলা একটা বিল্ডিং, অনেকটা জায়গা জুড়ে, শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত। আর 5000 স্টাফ নিয়ে এই অফিস চলে। ভাববেন না যে মাত্র 5000 লোক এই অফিসে কাজ করে। এটা হেড অফিস, তাই এখানে যারা কাজ করে তাদের সবাইকে অনেক দায়িত্ব পালন করতে হয়। অফিসে মোট 5টা এলিভেটর মানে লিফট আছে। সাব্বির লিফটে গিয়ে ওঠে। পেছনে ম্যানেজার সহ আরো কয়েকজন, যার মধ্যে ম্যানেজারের মেয়েও আছে। লিফট চলতে থাকে, মানে উপরে উঠতে থাকে। গন্তব্য 22 তলা, ওইখানে সিউর চেম্বার। লিফটের ভেতরে সোহার হাত ধরেছিল সাব্বির, যেটা সবার চোখে পড়ছিল। অনেকে তো ভেবে নিয়েছে যে এটা সিউ সাহেবের স্ত্রী। কেন জানি না হিয়ার খুব হিংসা হচ্ছে। সে রাগে ফুঁসছে, যেটা সাব্বিরের নজর এড়ায় না। মানুষকে কখনো তার স্ট্যাটাসের উপর বিবেচনা করা ঠিক না, যার অর্থ তুমি এখন বুঝবে মিস হিয়া। লিফট থেকে বের হওয়ার সময় সাব্বিরের সাথে হিয়ার ধাক্কা লাগে। হিয়া ধপাস করে সাব্বিরের উপর পড়ে যায়। হ্যাঁ, যা ভাবছেন তাই, থাপ্পড় পড়েছে কারোর গালে। হাউ ডিয়ার ইউ, তোমার সাহস কি করে হয় আমার সাথে ধাক্কা খাওয়ার? সাব্বিরের চোখ লাল হয়ে আছে, প্রচন্ড রাগের সহিত কথাটি বলেছে। অফিসের সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। সবাই ভাবছে কি হলো। স্যার সরি, আসলে আমার মেয়ে ইচ্ছা করে করেনি, ওকে মাফ করে দিন। আসলে আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি, লেগে গেছে। দেখে শুনে হাঁটাচলা করবেন। জি স্যার। গো অ্যাওয়ে ফ্রম হিয়ার। হিয়া চলে যায়। সোয়া সাইডে দাঁড়িয়ে আছে। হিয়া চলে যাবার আগে ব্যাপারটি লক্ষ্য করে। অফিসের একজন সামান্য স্টাফ হয়ে শিওরের সাথে দাঁড়িয়ে আছেন কেন? কাজ কাম নেই, পয়সাওয়ালা লোক দেখলেই ঝুলে পড়েন। মিস হিয়া, আপনি বেশি বলে ফেলছেন। আমার স্ত্রীকে অপমান করার কোনো অধিকার নেই আপনার। সোয়া কিছু বলতে যাবে তার আগেই সাব্বির কথাটি বলে ফেলে। সোয়ার কিছু বলার ভাষা নেই। সাব্বির ওকে নিজের স্ত্রী বানিয়ে নিল, তাও আবার এক মুহূর্তেই। হিয়া সাব্বিরের কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। সাথে আশেপাশে যারা ছিল সবাই সাব্বিরকে জিজ্ঞেস করেছে যে সোয়া যদি সাব্বিরের স্ত্রী হয়ে থাকে তাহলে সাব্বিরের স্ত্রীর পরিচয় এই অফিসে আসেনি কেন? আপনাদের কার্যকলাপ দেখতে ওকে আমি পাঠিয়েছিলাম, আপনারা কে কি করেন তার উপর নজরদারি করতে। হিয়ার কেন জানি খুব খারাপ লাগলো এই শুনে যে সাব্বির বিবাহিত, কিন্তু এটা সাব্বিরের টাকার জন্য না, সাব্বিরের ভালোবাসার জন্য। হিয়া আর কিছু না বলে শুধু সরি বলে চলে গেল। সবাইকে যার যার কাজে পাঠিয়ে সাব্বির সোহাকে নিয়ে কেবিনে যায়। সোহা যেন বাক প্রতিবন্ধী হয়ে গেছে, সে আর কিছু বলতে পারছে না। এখনো সে শক্টের ভিতরে আছে। ছোয়া, ছোয়া, এই ছোয়া, হুম, কি হয়েছে? এমন করে রয়েছো কেন? আমি কি আপনার স্ত্রী? না। তাহলে সবাইকে বললেন যে? তোমার অপমানের প্রতিশোধ নিতে। শুধু এর জন্যই? কেন, তুমি অন্য কিছু আশা করেছিলে? না, আমার আর কি আশা করার থাকতে পারে? আমি স্ট্যাটাস অনুযায়ী আমি স্বপ্ন দেখি, তার বাইরে না। সোয়া সাব্বিরকে এই কয়েকদিনে অনেকটা ভালোবেসে ফেলেছে। আসলেও মানুষটাই এমন, কিন্তু ভেবেছিল বলে দিবে। কিন্তু আজ যখন জানতে পারলো যে সাব্বির এত বড় লোক, তখন ভেবে দেখলো সাব্বিরের সাথে ওর স্ট্যাটাস যায় না, কেননা ও অনেক গরিব ঘরের সন্তান। সাব্বির ব্যাপারটা খানিকটা আন্দাজ করতে পেরেছে, তাই ভাবলো কিছু একটা করা যাক। সাব্বির ওর কাজে মনোনিবেশন করলো, আর সোয়া সাব্বিরের পাশের কেবিনে বসে ফাইল ঘাটছে আর চোখের পানি ফেলছে। লাঞ্চ টাইমে সাব্বির সোয়ার কেবিনে গিয়ে দেখলো যে সোয়া চোখ মুখ লাল হয়ে আছে। সাব্বির বুঝতে পারলো কেন এমনটা হয়েছে। লাঞ্চ করতে ডাকলে সোয়া না করলো, বলল যে খাবে না। এক নাগাদ অফিস শেষ করে সাব্বির ছোঁয়াকে নিয়ে রওনা দেয়। একটা বড় রিসোর্টের সামনে গাড়ি থামে। পুরো রিসোর্টটা অন্ধকার, এক চিলতে আলোও নেই। সোয়া ভাবে যে এখানে কেন এলো তারা। ভয় পেও না, তোমার কোনো ক্ষতি হবে না। আমি কি বলেছি যে আমি ভয় পেয়েছি? না, কিন্তু তোমার চেহারা বলছে। সোয়া নিজেকে স্বাভাবিক করে নেয়। সাব্বির ছোঁয়াকে নিয়ে ভিতরে যায়। পুরোটা অন্ধকার, শুধু একটা টেবিলে একটা মোম জ্বালানো। সাব্বির ছোঁয়াকে নিয়ে টেবিলে বসায়। সোয়া টেবিলে তাকিয়ে দেখে বিভিন্ন খাবারের আইটেম। সাব্বির ছোঁয়াকে নিয়ে ডিনার করে নেয়। ডিনার শেষ হতে মিউজিক বাজতে শুরু করে। সাব্বির হাঁটু গেড়ে বসে ছোঁয়ার সামনে বসে।
সোয়া বুঝতে পেরেছে যে কি হচ্ছে, শুধু ভ্যাবলার মতো চেয়ে চেয়ে দেখছে। এই এই কি করছেন? হাঁটু গেড়ে বসে পড়লেন কেন? কথা কম বলো, শুধু দেখে যাও। বলবেন তো কি করছেন? আরে দেখো না কি করছি। এত কথা বলো কেন? বাচ্চাদের মতো। বয়স হয়নি তোমার, কিছু বুঝো না? বুঝি তো, কিন্তু আপনি যেটা করছেন মনে হয় প্রপোজ। সাব্বির আর কিছু বলল না, যেহেতু বুঝতে পেরেছে সেহেতু করেই দেখিয়ে দেয়। সাব্বির হাত তালি দেয়, সাথে সাথে চারদিকে হরেক রকমের বিভিন্ন কালারের বাতি জ্বলে ওঠে। সোয়া ঘটনার আকস্মিকতা সামাল দিতেই চোখ বন্ধ করে ফেলে। আস্তে আস্তে চোখ খোলে, চারদিকে চেয়ে দেখে কাচের তৈরি একটি রুম, বেলুন দিয়ে সাজানো, পুরো গ্রিন হাউসের মতো। আর চারদিকে হরেক রকমের দেশি বিদেশি ফুলের সমারোহ। পূর্ণিমার আলো কাচের ছাদ ভেদ করে এসে চারদিকে ছড়িয়ে পড়েছে। অনেক সুন্দর করে সাজানো সবটা, মনে হচ্ছে অনেক সময় লেগেছে এরকম করে সাজাতে। ছোঁয়া, আস্তে করে মিষ্টি কণ্ঠে একটা ডাক দেয়। চারিদিকে এত আয়োজন দেখছো, তা শুধু তোমারই জন্য। হ্যাঁ, এত বেলুন ফুল ডেকোরেশন সব তোমারই জন্য। আরো বেশি করা উচিত ছিল, প্লাস প্লেসটাও আরো সুন্দর হতো, কিন্তু কি করব বলো, অল্প সময়ে এতটুকুই সম্ভব ছিল। চারিদিকের ফুলের সুবাস তোমার পবিত্রতার জানান দিচ্ছে। ফুলগুলো দেখো, তোমার রূপে লজ্জা পেয়ে ফুটে উঠছে না। চাঁদের আলোও যেন তোমাকে আজ হিংসে করছে, কারণ চাঁদের আলোর চেয়েও তুমি বেশি স্নিগ্ধ। বাতাস আজ উতলা হয়ে উঠেছে তোমারই ছোঁয়া পেতে। হ্যাঁ, এই পরিবেশের সৌন্দর্য তোমার চাইতে বেশি নয়। তুমি অপরূপা, তাই তো আমি তোমারই প্রেমে পড়েছি। ভেবো না শুধু তোমার রূপের প্রেমে পড়েছি, তোমার গুণের প্রেমেও পড়েছি। তুমি আমার সুখ ও দুঃখ এর ভাগিদার হবে। কথা দিচ্ছি, কষ্ট তোমাকেও ছুতে পারবে না। এই বলে সাব্বির ছোঁয়ার হাতটি ধরে পকেট থেকে একটি প্লাটিনামের ডায়মন্ডের রিং বের করে সোয়ার হাতে পরিয়ে দেয়। সোয়া ভেবেছিল তার ভালোবাসা একতরফা, যা কখনো পূর্ণতা পাবে না। পেলেও দয়া করা বা করুণা হবে, কিন্তু সাব্বির যে সোয়াকে এভাবে প্রপোজ করবে তা ভাবতেও পারেনি। সাব্বিরের কানে কারো ফুপিয়ে কান্নার আওয়াজ আসে, লক্ষ্য করে যে সোহা কান্না করছে। আরে পাগলি, এখানে কান্না করার কি হয়েছে? বুঝতে পারছি তুমি আমাকে পছন্দ করো না, অসুবিধা নেই, আমি কাউকে জোর করব না। বলে সাব্বির উল্টো দিকে হাঁটা দাঁড়ায়। সোহা কিছু বলেও বলতে পারে না, সাব্বির বেরিয়ে চলে যায়। অনেকটা কষ্ট পায় সাব্বির। ভেবেছিল সোহাও সাব্বিরকে পছন্দ করে, কিন্তু সোহার ব্যবহারে তা বুঝতে পারলো না। সাব্বির গাড়ি চালিয়ে বেরিয়ে যায় একটি নদীর পাড়ে, গিয়ে বসে মনের কষ্ট আক্ষেপগুলো নদীর পানিতে নিজের চোখের পানি ফেলে নদীর সাথে ভাগ করে নেয়। সোহার জন্য অন্য একটি গাড়ি রেখে যায়। সোহা গাড়ি না নিয়েই চলে যায়। অন্যদিকে কেউ একজন হিংসের রাগে ফুঁসছে। সাব্বির যে সোহাকে প্রপোজ করেছিল সেটা সাব্বিরের ড্রাইভার শুট করে নেটে ভাইরাল করে দেয়, যেটা হিয়া দেখে ফেলে। হিয়া পুরোটা ভিডিও দেখেনি, কারণ পুরো ঘটনা ড্রাইভার শুট করতে পারেনি। অনেকে ভিডিওটি কমেন্ট করেছে, অ্যাকসেপ্ট করুন, দুজনকে মানিয়েছে, রোমান্টিক জুটি, সাব্বির হ্যান্ডসাম, সোহা কিউট, বিউটিফুল ইত্যাদি। এসব দেখে হিয়া রাগে ফুঁসে। আসলে এই রাগটা কেন? হিয়া যখন আগে জানতো সে সাব্বির গরিব, তখন তো এমন লাগেনি। তাহলে যখন সাব্বিরের ক্ষমতা টাকা পয়সা দেখলো, তখন থেকেই কেন হচ্ছে? এটা আর যাই হোক ভালোবাসা না, লোভ। হিয়া প্ল্যান করে যে ছোঁয়ার ক্ষতি করবে সে, উদ্দেশ্য কিছু গুন্ডা পাঠায়। সাব্বির তার লোকদের মাধ্যমে খবরটি পেয়ে যায়। নদীর পাড় থেকে গাড়ি নিয়ে বাসা যায়, গিয়ে জানতে পারে সোয়া এখনো ফিরেনি। সাব্বির সোয়ার নাম্বারে ডায়াল করে বাজছে, কিন্তু কেউ রিসিভ করছে না, হয়তো ফোন সাইলেন্ট। তাই সাব্বির তার ক্ষমতার ব্যবহারে সোয়ার নাম্বার ট্রেস করে জানতে পারে যে সোয়া বাড়ির কাছে একটি পার্কে আছে। সাব্বির চিন্তায় পড়ে যায়, এত রাতে পার্কে, তাও আবার সোহা। সাব্বির গাড়ি নিয়ে পার্কের কাছে যায়, গিয়ে ভেতরে সোহাকে দেখে একটি বেঞ্চে বসে আছে। সাব্বির সোহাকে বুঝতে দেয় না যে সাব্বির এখানে আছে, কারণ সাব্বিরের এখন সোহার সামনে যেতেও সংকোচ হচ্ছে। সাব্বির আবারও খবর পায় যে ওরা সোহাকে মারতে এখানে আসছে। সাব্বির পার্কের একেবারে দৌড় প্রান্তে অপেক্ষা করতে থাকে। একটু বাদে একটা গাড়ি আসে।
4-5 জন লোক নামে গাড়ি থেকে। দুজনের হাতে ছুরি আর একজনের হাতে হকি স্টিক। বড় ভাইরা কোথায় যাওয়া হচ্ছে শুনি? তুই কে রে যে তোকে বলতে যাব? সামনে থেকে সর। আরে ভাই এত তারা কিসের, একটু ওয়েট করো। তোর নিশ্চয়ই মরতে ইচ্ছে হয়েছে যে সামনে থেকে সরছিস না। আরে ভাই কুল, এত গরম মেজাজ স্বাস্থ্যের পক্ষে ভালো না। দাঁড়া, তোর স্থান কি আর ক্ষতি কি জিনিস দেখাচ্ছি। বলেই সাব্বিরের নাক বরাবর একটা ঘুষি মারে। সাব্বির মাটিতে পড়ে যায়, নাক দিয়ে রক্ত বের হতে থাকে। কি রে, বুঝেছিস না আরো বোঝাতে হবে? ভাই আমি ছাত্র ভালো, একবারই বুঝতে পারছি। এইবার যা শেখালেন তা আপনাদের করে দেখাই। দেখা, আমরাও দেখি। ধর সালারে। বলেই 3 জন মিলে সাব্বিরকে অ্যাটাক করে আর সাব্বির একা 3 জনের সাথে মারামারি করতে থাকে। এক পর্যায়ে 3 জনের অবস্থা খারাপ করে দেয় সাব্বির, কিন্তু হঠাৎ কিছুর জোরালো আঘাত অনুভব করে পিছে। দেখতে পায় একটা গুন্ডা তার মাথায় হকি স্টিক দিয়ে বাড়ি দিয়েছে। সাব্বির নিজেকে অনেক কষ্টে সামলে নেয় আর আবার লেগে পড়ে। এইবার 4 জনের অবস্থা খারাপ করে দেয়। 4 জন ওর সাথে পেরে না উঠে গাড়ি নিয়ে চলে যায়। সাব্বির নিজের গাড়ির সাথে গিয়ে হেলান দিয়ে বসে পড়ে। এতক্ষণ খেয়াল করেনি যে মাথা ফেটে গলগল করে রক্ত বেরোচ্ছে। রক্তে গায়ের জামার কালার বদলে গেছে। বুঝতে পারে যে ওর অবস্থা বেগতিক, তাই সাইফুলকে কল লাগায় আর ঠিকানা দিয়ে চলে আসতে বলে। সোয়া অনেকক্ষণ পার্কে বসে থেকে কান্না করে। আসলে ও চায়নি সাব্বিরকে ফিরিয়ে দিতে, কিন্তু বলার সুযোগটাও যে পায়নি ওইভাবে, তাই ঠিক করে বাড়িতে গিয়ে বলে দিবে। পার্কের গেটে আসতেই দেখতে পায় সাব্বিরের গাড়ি। এগিয়ে যায়, গিয়ে যা দেখে তার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। দেখে সাব্বির রক্তমাখা অবস্থায় গাড়ির সামনে হেলান দিয়ে আছে, আসলে অজ্ঞান হয়ে গেছে। সোয়া কি করবে বুঝতে পারে না, ওর মাথা চক্কর দিয়ে ওঠে। ও বুঝতে পারছে না যে সাব্বির এখানে কেন আর এই অবস্থায় বা কি করে হলো। চারপাশে ডাকতে থাকে, কাউকে না পেয়ে নিজেই সাব্বিরকে অনেক কষ্টে গাড়িতে উঠায় আর হাসপাতালে নিয়ে যায়। সোয়া পুরোটা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে। আসলে নিজের ভালোবাসার মানুষের এই অবস্থা যে কারোর কাছেই ভালো লাগবে না। হাসপাতালে পৌঁছে সাব্বিরকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য নার্সের ডাক দেয়। স্ট্রেচার নিয়ে ওকে ভেতরে নিয়ে যায়। সোয়া করিডোরে এসে হাঁটতে হাঁটতে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে সাইফুল পার্কে এসে কাউকে না পেয়ে পার্ক রক্ত দেখে ভয় পেয়ে যায়। সাইফুল জানতো সাব্বিরের অবস্থা আর এটাও জানতো যে এখানে সোহাও আছে। কাউকে না পেয়ে পাগলের মতো খুঁজতে থাকে। নিজের বেস্ট ফ্রেন্ড কম ভাই বলে কথা। সাইফুল সাব্বিরের মা বাবাকে খবর দিয়ে দেয়। ওনারা প্রাইভেট জেট ও রওনা হয়। ওনাদের রাস্তা যেন ফুরাচ্ছে না। অনেক সময় পর তারা বাংলাদেশের এয়ারপোর্টে এসে পৌঁছায়। এসে ডিফেন্স মিনিস্টারের সাথে কথা বলেন যে কোনো মূল্যেই তার ছেলেকে খুঁজে দিতে, না হলে সবাইকে দেখে ছাড়বে। ডিফেন্স মিনিস্টার পুরো বাংলাদেশে সাব্বিরের খোঁজ চালাতে থাকে। টিভিতে ছবি সহ প্রচার করে দেওয়া হয়। সাব্বিরের বাবার দাপটে আমেরিকার বড় বড় মিনিস্টার পর্যন্ত কাঁপে। সেখানে বাংলাদেশ কাঁপানো ওনার কাছে কোনো ব্যাপারই না। হাসপাতালের স্টাফরা টিভিতে সাব্বিরের ছবি দেখে সাব্বিরের বাবাকে ইনফর্ম করে। সাব্বিরের বাবা সেখানে তাৎক্ষণিক পৌঁছে যায়। সাব্বির এখনো অজ্ঞান হয়ে আছে। সাব্বিরের কারণে সোয়াও অজ্ঞান হয়ে আছে। ওদের দুজনকে একই কেবিনে রাখা হয়েছে। সাব্বিরের বাবা সহ ডিফেন্সের মিনিস্টার নিজে এসেছেন হাসপাতালে, সাথে তো আছেই আর্মি প্রোটেকশন। ব্যাপারটাই কেমন যেন ভিআইপি। পুরো হাসপাতালে প্রেস সাংবাদিক দিয়ে তলিয়ে গেছে। সাব্বিরের মা কেবিনে গিয়ে সাব্বিরকে দেখে একটু চিন্তামুক্ত হন, কিন্তু সাব্বিরের এই অবস্থার কারণ জানতে চান সাইফুলের কাছে। সাইফুল বলে যে জানে না, কিন্তু সাইফুল বলে যে সোহা জানলেও জানতে পারে। সোহার জ্ঞান ফিরে এসেছে। সোহা তার পাশে তার খালা এবং একজন মহিলাকে দেখতে পায়। সোহা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে মনে করে যে সে কোথায় আছে। তার সব মনে পড়ে কালকের কথা। সাব্বির আমার সাব্বির কই? আমার সাব্বির কই? খালা আমার সাব্বির কই? ওর কিছু হয়নি তো? ওর কিছু হলে আমি নিজেকে শেষ করে দিব। আস্তে মা, শান্ত হ। ওর কিছু হয়নি। এইদিকে তোর পাশের বেডে শুয়ে আছে। সোয়া সেদিকে তাকায়, তাকিয়ে এক নজর সাব্বিরকে দেখতে থাকে। সাব্বিরকে দেখে কিছুটা শান্ত হয়।
মা, তুমি বলতে পারো সাব্বিরের এই অবস্থা কেন? সোয়া সাব্বিরের মাকে কাল রাতে প্রপোজ থেকে শুরু করে পার্ক পর্যন্ত যতটুকু জানতো সে ততটুকু বলে দেয়। আপনার ছেলের জ্ঞান ফিরলে বাকিটা জানা যাবে। ডাক্তার জানায় যে কিছুক্ষণের ভিতরে সাব্বিরের জ্ঞান ফিরে আসবে। সবাই অপেক্ষা করতে থাকে। ঘন্টাখানেক পর সাব্বিরের জ্ঞান ফিরে আসে। মা, ছোঁয়া কোথায়? ওর কিছু হয়নি তো? ও ঠিক আছে তো? কিচ্ছুটি হয়নি, এই যে তোর সামনে বসে আছে। সাব্বির সোয়াকে দেখতে পেয়ে আশেপাশে কি আছে তার তোয়াক্কা না করে সোয়াকে জড়িয়ে ধরে। সোয়া সাব্বিরকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করতে থাকে। সাব্বির কিছুক্ষণ বাদে চারিপাশে সবাইকে দেখতে পেয়ে সোয়াকে ছেড়ে দেয়। বাবা, বলো তো কিভাবে এমন হয়েছে আর কে করেছে? সাব্বির সবটা বলে দেয় আর প্রচন্ড রাগের সহিত বলে যে ওকে ছাড়বে না, সর্বোচ্চ শাস্তি দিবেন। স্যার, এবার আমি তাহলে আসি। আপনার অপরাধী কিছুক্ষণের ভিতরে কারাগারে অবস্থান করবে, আমি কথা দিচ্ছি। থ্যাঙ্কস এ লট। স্যার, ইটস মাই ডিউটি। সবাই চলে গেলে কেবিনে সাব্বির, ওর মা বাবা আর সাইফুল, ফুপু আর সোয়া আছে। ছোঁয়া, সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য। আসছে এখন সরি বলতে। আর একটু অপেক্ষা করলে তখন কি ক্ষতি হতো, এই পরিস্থিতির সৃষ্টি তো হতো না। সাব্বির, তোর ব্যাপার স্যাপার কি? তোকে বিয়ের জন্য এই জন্যই রাজি করানো যায় না। আমি কিন্তু খুব খুশি, আমার মেয়ে অনেক পছন্দ হয়েছে। তোমাদের পছন্দ হলে তো হবে না। যার মনে জায়গা চাইছি সে তো দিবে না বলছে। আমি যাই, তোমরা কথা বলো। আর এক পা সামনে গেলে পা ভেঙে এখানে পঙ্গু বানিয়ে রেখে দিব, তারপর আমি সেবা করব। তোর এইবার একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আমার বৌমাই পারবে তোর একটা ব্যবস্থা করতে, তোকে বাদর থেকে মানুষ বানাতে। আমি এখনো বিয়েই করলাম না আর এনারা বৌমাও বানিয়ে নিয়েছে। কেন আমাকে বিয়ে করবে না? না। কি? আরে বাবা, ফায়ার হও কেন? আমি তোমাকেই বিয়ে করব। তোমাকে ছাড়া কাকে বিয়ে করব? এইরকমই বাধ্য হয়ে থাকবা। সবাই হাসতে থাকে আর সাব্বির সবার চেহারা দেখছে। টিপ শালা। আমি না, তুই আমার শালা। একটা হলে হবে। অন্যদিকে সবাই সোয়া আর সাব্বিরের বিয়ে ঠিক করেছে 5 দিন পর। সোয়া আর সাব্বির অনেক খুশি, তারা তাদের ভালোবাসাকে পেয়েছে। সাব্বিরের বাবা মাও খুশি সাব্বিরের বিয়ে দিতে পেরে। আর হিয়াকে অ্যারেস্ট করা হয়েছে 7 বছর পর। আব্বু, তুমি অফিস থেকে আসার পথে আমার জন্য টফি নিয়ে এসো। Abu, আমার জন্য bayal থেকে বেটি চকলেট আনবা। ওকে মামনি। আব্বু, তাহলে আমার জন্যও এনো। আরে, তুমি এখনো অফিসে যাওনি? আমার জান পাখিরা যেতে দিলে তো যাব। কি ব্যাপার, তোমাদের আব্বুকে যেতে দিচ্ছ না কেন? আম্মু, আমিলা ভাইয়া। আবার আমাকে দোষ দিচ্ছ, দেখছো আব্বু? আচ্ছা, কারোরই দোষ নাই। আমি এইবার তাহলে আসি। তোমার দাদু ভাই গাড়িতে বসে আছে। ওকে পাপ্পা। তাহলে আমার পাপ্পি কই? সাদাত আর পরি সাব্বিরের 2 গালে কিস করে। আরো একজন বাকি আছে। সাদাত, পরি, তোমাদের দিদুন ডাকছে, যাও। ওকে ওকে। বাচ্চাদের সামনে রোম্যান্স করা চাই। হ্যাঁ, জানো না আমি একটু বেশি রোমান্টিক। ওলে আমার বাবুটা। বলে সাব্বিরের ঠোঁটে আলতো করে একটা ভালোবাসার পরশ দেয়। এভাবেই চলছে সাব্বির আর সোহার জীবন। দোয়া করবেন যেন এভাবেই চলতে থাকে, সুখ দুঃখে একে অপরের পাশে থাকে। আপনাদের দৌড়াদৌড়ির পর্ব এখানেই শেষ।